থ্যাংক ইউ। আমি সবাইকে একটু পারমিশন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। অনেকে ভিডিওর সাথে জয়েন করেন নাই, এই জন্য কিন্তু আপনারা অপশনই পাবেন না। ওয়াইড লেন্স ভাই নামটা কি খিজির? আমি নামটা ভুলে গেছি, নামটা না দেওয়ার কারণে সম্ভবত। আপনাকেও আমি দিয়ে দিচ্ছি, পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। কৌশিকী ম্যাডাম, আপনি যেহেতু ভিডিও দিয়ে অ্যাড করেন না, সেজন্য আপনার ভিডিওর অ্যাড করার কোনো অপশন নেই। সমস্যা নেই স্যার, পারমিশন আমি দেখতেছি, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কন্টিনিউ করি, সবাইকে দিয়ে দিছি কম বেশি। আচ্ছা তো এখন দেখেন আমি কি চাই। ফার্স্টে আমার ওয়েব ডিজাইন করতে গেলে দেখেন, আমরা কিন্তু ওয়েব ডিজাইন সরাসরি কাজ করা শুরু করি না। আমরা যারা প্রফেশনাল আছি, আমরা কিন্তু প্রথমে একটা লেআউট কনসেপ্ট মাথায় ভাবি, খাতায় ড্রয়িং করি অথবা কোথাও ড্রয়িং করি, তারপর এই কনসেপ্ট উপর আগানোর চেষ্টা করি। আপনি ওয়েব ডিজাইন করার আগে কি করবেন সেটা আপনার নিজের বুঝতে হবে, যে আমি এখন কি করতে চাই। আমি যদি নিজেই না বুঝি, তাহলে একদম শুরু করব একদম অন্ধর মতো, বুঝতে পারবো না। ওয়েব ডিজাইন কিন্তু আমরা দেখতে গেলে অনেক টেমপ্লেট পাওয়া যায়, তো আমরা টেমপ্লেট ডাউনলোড করে ব্যবহার করি। বাট আমি যদি নিজের থেকে করতে পারি, তাহলে এগুলো নাথিং, আমি চাইলে করে নিতে পারবো। তো ফার্স্টে ডিভিশন দিয়ে শুরু করব। কেন ডিভিশন দিয়ে শুরু করব সেটাও বলি। আমি কি চাই ফার্স্টে, এই বিক্রয়.com এর মতো উপরে একটা হেডার হবে, এখানে ব্লু কালারের একটা হেডার আছে বা সবুজ কালারের, এই কালারের মতো আমি একটা হেডার চাই। তো আমি ফার্স্টেই শুরু করলাম একটা ডিভিশন দিয়ে। এই যে ডিভিশন, ডিআইভি, শুরু আছে শেষ আছে। আপনারা আমার সাথে সাথে কন্টিনিউ করার চেষ্টা করেন, তাহলে বেটার হবে। ডিভিশনের ভিতরে আমি ক্লাস, এখন তো আমরা সবাই ক্লাস চিনি, আইডি চিনি, সেক্ষেত্রে আমি সরাসরি ক্লাস দিয়ে শুরু করলাম। ক্লাস ক্লাস সমান সমান, এটা নাম দিলাম হেডার। নাম ডাজেন্ট ম্যাটার, আপনি যে কোনো নাম দিতে পারেন, সিএসএস এর কাছে কোনো ম্যাটার না, কিন্তু প্রফেশনাল ওয়েব ডিজাইন করতে গেলে নামটা জরুরি। যেমন আপনি এটা ওয়েবসাইট করছেন, সেখানে ক্লাসের নাম দিলেন এমন একটা নাম, পরবর্তীতে কেউ যখন কাজ করতে যাবে সে বুঝলো না, এজন্য কিছু অফিসিয়াল নাম ইউজ করাটা বেটার। তো আমি এটা ডিভিশন করলাম, সেটা নাম দিলাম হেডার। এইবার হেডের ভিতরে আমি একটা ক্লাসও করে ফেলি, স্টাইল। আজকে ক্লাসটা একটু র্যাপিড হবে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, কারণ আজকে ব্যাপারটা একটু অন্যরকম। আচ্ছা, এই স্টাইলের ভিতরে আমি একটু একটা নতুন ক্লাস নিলাম, যেটা নাম হচ্ছে হেডার, এই যে নামে আমি ক্লাস করেছিলাম সেটা। আচ্ছা, আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাই দিব। আমি কিন্তু এখানে কোডটা লিখবো না, সিএসএস কিন্তু আমি এখান থেকে লিখবো না। আমি আগের ক্লাসে আপনাদের বলছি যে আমি সবটা করব ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে করব, করে কোডটা করে নিয়ে এসে তারপর এখানে লিখবো। আমি এখানে কোড লিখবো না, কারণ এটা অনেক সময় লাগবে, আমার সবকিছু বুঝে নিতে করতে হবে। দেখেন আমি করে নিলাম হেডার। এইবার আমি এটাকে রিলোড দিই, আমাদের রিসোর্স ফাইলটা কোথায়, এই যে রিলোড দিলাম। দেখেন এর ভিতরে কোনো কন্টেন্ট নাই, কিছু কন্টেন্ট দেই ডিভিশনের ভিতরে, কিছু লিখে নেই, এই যে লিখলাম। এবার রিলোড দিই, দেখেন আসছে কিন্তু এটা। এখন ব্যাপারটা হলো, এইটা আসছে, তো আমি তো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার দিছি, কিন্তু এখন আমি রাইট ক্লিক করে ইনস্পেক্ট দিয়ে যত সিএসএস এইখান থেকে বসাবো, আমি সরাসরি এইচটিএমএল ফাইলে বসাবো না, এটি সব থেকে বেটার। আচ্ছা, আমি ইনস্পেক্ট দেই। আমার এই গুগল ক্রোম আপডেট করার পরে আমার ইনস্পেক্ট আসতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ ইকরামুল ভাই, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে তো। আচ্ছা, আমি আরেকবার দেখছি। আর কাইন্ডলি সবাই একটু মাউস স্পিকারটা অফ করে দেন। আচ্ছা দেখেন ইনস্পেক্ট আসলো, এই যে আমি হেডারে কিন্তু আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা বসাইছিলাম, আর তো কোনো কিছু বসাই নাই। এবার আমি এইখান থেকে ডিজাইন করি। দেখেন আমি এইটার হাইট দিলাম, হাইট দিলাম 45 পিক্সেল, এই যে হাইট 40, আর একটু চাইলে বাড়ায় নিব, এই যে বাড়ায় নিলাম। তারপরে কি দিব, তারপরে দিলাম পেডিং। দেখেন আমি ইনস্ট্যান্ট করে নিচ্ছি, পেডিং দিলাম 10 পিক্সেল। পেডিং দিলে হাইট বেশি মনে হচ্ছে, তাহলে হাইট একটু কমাই দিই, এই যে হাইট একটু কমাই দিলাম, ব্যাস। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা কিন্তু গ্রিন, তো আমি চাই বিক্রয়.com এর মতো কালার চাই। তো বিক্রয়.com এর মতো কালার যদি আমি চাই, আমি বিক্রয়.com থেকে ইনস্পেক্ট দিয়ে কালারটা নিয়ে আসি। আমি তো আপনাদের বলছিলাম যে কোনো জায়গা থেকে আমরা চাইলে কোনো কিছু কপি করে নিতে পারি। তো আমি বিক্রয়.com এ যে ইনস্পেক্ট দিলাম, তাহলে দেখেন
বিক্রয়.কম এর কালারটা নিয়ে আসতে পারবো। এই যে দেখেন, এই যে এই কালারটা ব্যবহার করা হয়েছে বিক্রয়.কম এর, এটা হেডারটার জন্য। এই যে কালার, এই কালারটা কপি করে আমি যেখানে কাজ করতেছিলাম সেইখানে চলে যাই, এই গ্রিনের জায়গায় ওটা পেস্ট করে দিলাম। দেখেন বিক্রয়.কম এর হেডারের কালার চলে আসলো। তো আমি আপাতত এই কোডটুকু কপি করে হেডারের ভিতর দিয়ে দিই। এই যে কপি করলাম, হেডারের ভিতর দিয়ে দিলাম, ব্যাস হেডারটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছে। হেডারটুকু খেয়াল করে দেখেন, একটু সবাই একটু নোটিফাই করেন, এটা বিক্রয়.কম এর হেডার একদম উপরের সাথে মিলে গেছে, বাম পাশেও কোনো গ্যাপ নাই। কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু উপরে ফাঁকা আছে, বামেও ফাঁকা আছে। এইটা কিন্তু একটা প্রবলেম, এটা আমাদের অনেকে এটা বুঝি না বলে সমস্যা হয়। এটা হচ্ছে মার্জিনের, বডির মার্জিনের কারণে সমস্যাটা হয়। এটা বডির মার্জিনের জন্য সমস্যা হয়। এটাকে জিরো মার্জিন করতে হবে। কিভাবে করবেন? সরাসরি ইউনিভার্সাল সিলেক্টর বডি, সরাসরি ইউনিভার্সাল সিলেক্টর বডি ইউজ করবেন। বডির ভিতরে দিয়ে দিবেন মার্জিন 0 এবং প্যাডিং 0। 0 দিলে পিক্সেল দেওয়া লাগে না, 0 যখন দিব তখন পিএক্স না দিলে সমস্যা নাই, সরাসরি 0। বডি দেখছেন আমি ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করলাম, কিন্তু এবার আমি রিলোড দেই, দেখেন এটা কিন্তু ফুল ওয়াইড হয়েছে, এখন কিন্তু আর উপরে কোনো গ্যাপ নাই। এটা কিসের জন্য, কিভাবে আসলো কিন্তু এই মেথডের মাধ্যমে। আমি কি করে দিলাম, বডিও 0, মার্জিন, বডির মার্জিন 0, পেডিং 0। এটা একটা কমন মিস্টেক যারা আমরা ওয়েব ডিজাইন করি বা ডেভেলপমেন্ট করি, কমন মিস্টেক। আচ্ছা, এটা করে ফেললাম। এইবার একটা জিনিস আপনাদের একটু খেয়াল করে শুনতে হবে, সেটা হলো আমরা যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করি, আমরা ফার্স্টে যখন একদম বেসিক লেভেলের ওয়েব ডিজাইনার, আমরা আমিন ভাই, কোনো কিছু মাথায় রেখে কাজ করি না। জি হাবিব ভাই বলেন। ভালো আছেন? আচ্ছা, একটা প্রশ্ন ছিল, এখন করব। বলেন। প্যাডিংটা নিয়ে যে রিসেট, যেটা বডিতে তো আমি প্যাডিং মার্জিন যদি দেই 0 করে তাহলে হইলো, আর একটা যেটা রিসেট আছে ওটাতে যদি আমি প্যাডিং 0 মার্জিন 0 করে দেই, দুইটার কাজ কি একই নাকি একটু ডিফারেন্ট? এইটাকে বলা হয় রিসেট, এটাকে বলা হয় বডি রিসেট। আচ্ছা, আরেকটা যে স্টার দিয়ে করি আমরা, ওইটা তাহলে? স্টার মানে হচ্ছে সব, যত কিছু আছে সবকিছু। স্টার দিয়ে কোনো সময় করবেন না। স্টার দিয়ে যদি করা হয় তাহলে খুবই প্রবলেম হবে। আমি বডি অলরেডি একটা ইউনিভার্সাল সিলেক্টর ব্যবহার করে ফেলছি, কিন্তু আমি যদি স্টার দিয়ে করি তাহলে এই ওয়েবসাইটের দুনিয়ায় যত কিছু আছে সব মার্জিন 0 হয়ে যাবে, শুধু বডি না, সবকিছু। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের কনসেপ্টটা কি হবে। আমরা ওয়েবসাইট ডিজাইন করব, আমরা এখন ফার্স্টে জাস্ট কোনো কিছু মাথায় নাই সেই হিসেবে কাজ করছি, কিন্তু আমরা যখন প্রফেশনাল কাজ করব তখন আমার কনসেপ্ট থাকবে এই ওয়েবসাইটটা কিসে চলবে। যদি এটা মোবাইলে বেশিরভাগ চলে তাহলে মোবাইলটাকে সামনে রেখে এটা ডিজাইন করতে হবে। যদি এটা ট্যাবে চলে তাহলে ট্যাবের কথা চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো একটা মনিটর আপনাদের জানা মতে কত ইঞ্চি হইতে পারে? একটা স্যামসাং এর 15 ইঞ্চি পুরনো যে মনিটর, সেটারও কিন্তু রেজুলেশন 1080 পিক্সেল। এটা আমরা অনেকে হয়তো বা জানি, অনেকে জানি না। তো মনিটর কিন্তু শেষ নাই, মনিটর কিন্তু 22 ইঞ্চি মনিটর আছে। আবার স্যামসাং এর মনিটর যদি বলেন অনেক বড় হাইটওয়ালা মনিটর আছে। তো আমি যখন কোনো ওয়েবসাইট ওই বড় মনিটর ওপেন হবে তাহলে কি ওই মনিটর অনুযায়ী হবে নাকি নির্দিষ্ট একটা মাপ থাকবে? এটা কিন্তু একটা ব্যাপার। আমি এক্সাম্পল দেখাই বুঝবেন। বিক্রয়.কম এখানে আসি, আমি কন্ট্রোল প্রেস করে আমি মাউস হুইলটা ঘুরাইলাম, দেখেন এটা কিন্তু জুম ইন জুম আউট হচ্ছে। দেখেন এই যে জুম ইন হয়েছে, এখন এটা রেজুলেশন অনেক বড়। কত রেজুলেশন? অনেক রেজুলেশন। দেখেন ওয়েবসাইট অনেক রেজুলেশন বাড়ছে, কিন্তু ওয়েবসাইটটা কিন্তু মাঝখানেই আছে, ওয়েবসাইটটা মাঝখানে। আর পাশে কিন্তু ওয়াইড হেডার ফুল, এই ডিভিশনটাও ফুল, এই ডিভিশনটাও ফুল, কিন্তু টোটাল ওয়েবসাইটটা মাঝখানে। যদি এটা 15 ইঞ্চি স্ক্রিনে ওপেন করা হয় তাহলে এইটা পাশে কোনো এই যে ফাঁকাটুকু আছে, ফাঁকাটুকু কিন্তু থাকবে না। এই যে ফাঁকাটুকু আছে তার মানে নির্দিষ্ট একটা বডিটা নির্দিষ্ট একটা সাইজ আছে। তো আপনাদের কিন্তু এটা করে নিতে হবে, বডির একটা নির্দিষ্ট সাইজ করে নিতে হবে। তো আমি এখানে হেডার ব্যবহার করলাম, হেডার ঠিক আছে, এটা হচ্ছে ফুল সাইজ হেডার। এইবার হেডারের ভিতরে আমি আরো একটা ডিভিশন নিব যেটার নাম হচ্ছে কন্টেইনার। আমি এটা নাম দিলাম কন্টেইনার, কন্টেইনার নাম দিলাম। আমি আপাতত বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি যে এটা কি রকম। আমি এটা কালার দিলাম গ্রিন, শুধুমাত্র বোঝার জন্য। তো কন্টেইনারের ভিতরে আমি মার্জিন দিলাম, মার্জিন দিলাম 0 স্পেস অটো। যদি কোনো কিছু সেন্টার করতে চাই
কোন ডিভিশনকে সেন্টার করতে চাই তাহলে আমি ইউজ করতে পারি মার্জিন জিরো অটো। জিরো মানে হচ্ছে উপর নিচ কোনো মার্জিন নাই, আর অটো মানে হচ্ছে ডানে বামে অটোমেটিক মার্জিন করে নেবে, তার মানে সেন্টার। এবার এটার ওয়াইড বলে দিই, ওয়াইড 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 বলে দিলাম 990 পিক্সেল। এইটা বেসিক্যালি একটা মাপ, 990 পিক্সেল, 1080 এগুলো মাপ আছে। আমরা রেসপন্সিভ শিখলে তখন এটা আরো বিস্তারিত ক্লিয়ার হয়ে নেবেন। আচ্ছা, কন্টেইনার, এই সিএসএস টা কোথায় বলে দিব, হেডার। হেডারের ভিতরে আরো একটা ডিভিশন নিলাম। হেডার তো ফুল, মানে মনিটর যত বড় তত বড় হেডার আসবে। আমি নির্দিষ্ট করে দিচ্ছি আর একটা ডিভিশন নিয়ে, ক্লাস, একটু বুঝে নিয়েন কারো সমস্যা হলে। দেখেন এই যে, তো ব্যাপারটা কি দাঁড়ালো, হেডার একটা হেডার, এটা একটা ক্লোজিং করি নাই, হেডার হচ্ছে টোটাল ডিভিশন, তার ভিতরে একটা কন্টেইনার নিলাম। হেডার 100% মনিটর অনুযায়ী, কিন্তু কন্টেইনার 100% না, কন্টেইনারের ওয়াইড 990 পিক্সেল। এবার সেভ করি, রিলোড করি। এই যে আমাদের হোম পেজটাকে রিলোড করি, খেয়াল করে দেখেন এই যে আমার কিন্তু টোটাল হেডারটা অনেক বড়, কিন্তু কন্টেইনার দেখেন মাত্র এতটুকু, 990 পিক্সেল, এটা সেন্টার। আমি যদি এটাকে ছোট বড় করি, আপনাদের সামনে ছোট বড় করি, বুঝতে পারবেন। এই যে বড় আছে, আস্তে আস্তে ছোট করতেছি, দেখেন মেন সাইডটা, সেন্টারটা কিন্তু সবসময় সেন্টারেই আছে। এই যে এই বিক্রয়.কমে যান, এই যে বিক্রয়.কম, এই যে আছে অনেক বড়। আমি এটাকে টানি বড় করি, খেয়াল করে দেখেন এই যে আছে। যতই ছোট করি এ কিন্তু সেন্টারে আছে, নির্দিষ্ট একটা হাইট আছে, এটা কিন্তু সেন্টার থাকতেছে। এই যে বড় করলে বড়, কিন্তু ওর বড় বেশি না, ওইটুকু সাইজ ফিক্স, যেমনটা আমরা এইখানে করলাম। এই যে ছোট বড় করলে ওই ডিভিশনটা ফিক্স আছে। আশা করি আমরা বুঝতে পারছি এটা কেন ব্যবহার করব, এই কন্টেইনারটা কেন ব্যবহার করব। আচ্ছা, এইবার কন্টেইনারের ভিতরে আমি কয়েকটা এই কন্টেইনারের ভিতরে আরো একটু ব্যাপার আছে, আমি আস্তে আস্তে দেখাই দিই। আমরা কিন্তু বিক্রয়.কম এর কনসেপ্ট গুলো আগাচ্ছি। আমরা বিক্রয়.কম এর কনসেপ্ট যদি লেআউট করতে পারি, তাহলে একটু এদিক সেদিক করে অন্য কোনো ওয়েবসাইটে লেআউট করা আমাদের কাছে মনে হয় না কোনো ব্যাপার, আমরা করতে পারবো, আমরা আশা করি। বিক্রয়.কম এ আবার যাই। বিক্রয়.কম এর হেডারে খেয়াল করে দেখেন, হেডারের দুইটা পার্ট আমরা এখানে ভিজুয়ালি দেখতেছি, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না এখানে আসলে ডিভিশন ইউজ করা হয়েছে বা কি করা হয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। কিন্তু এখানে ব্যাপার আছে, বিক্রয়.কম অল অ্যাডস বাংলা, এটা বাম সাইডে, চ্যাট, লগ ইন, পোস্টার এইটা ডান সাইডে। দেখেন দুইটা সাইডে কিন্তু আছে, এটা বাম সাইডে, এটা ডান সাইডে, তার মানে দুইটা অংশ আছে। এই হেডারের ভিতর আবার দুইটা অংশ আছে। তাহলে আমি কি করলাম, এই কন্টেইনারের ভিতরে আরো একটা ডিভিশন নিলাম, বুঝে কাজ করেন, ডিআইভি, আরো একটা ডিভিশন দিলাম, শুরু করলাম, শেষ করে দিলাম। এই ডিভিশনের ক্লাস নেম দিলাম হেডার, হেডার লেফট। আরো একটা ডিভিশন দিলাম, কারণ আমার তো দুই সাইডে শো করতে হবে, এই জন্য ডিভিশন দিলাম। এবার আরেকটা হেডার দিলাম, হেডার রাইট। এবার এইখানেও কিছু লিখি বোঝানোর জন্য। আচ্ছা, লিখলাম। আমার পেজটাকে রিলোড করি, দেখেন আমার কিন্তু হয় নাই। এই যে একটা লেখা, আমি লেখাটাই লিখি, এই হেডার লিখি, হেডার অন, সরি হেডার লেফট, এটাকে লিখলাম রাইট। আচ্ছা, তো আমি এটাকে রিলোড যদি করি, খেয়াল করে দেখেন এটা কিন্তু লেফট রাইট আসে নাই, আমি যেভাবে করলাম সেই অনুযায়ী কিন্তু এটা আসে নাই। এখন এটাকে আমার সিএসএস করতে হবে, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু থাকবে না, সবুজ কালার, আমি বোঝানোর জন্য খালি দিছি আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, হেডার লেফট, এটাকে একটা সিএসএস যেহেতু করা আছে, হেডার লেফট, আমি নতুন একটা ক্লাস নেই, ডট হেডার লেফট। এইটার একটা নতুন সিএসএস অ্যাড করে দিলাম, নাম হচ্ছে ফ্লোট, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। এবার হেডার রাইট নামে যে ক্লাসটা করছিলাম সেইটারও একটা নতুন সিএসএস ক্রিয়েট করি, সেইটার নাম দিলাম হেডার রাইট। এই যে হেডার রাইট, এইটারও একটা ক্লাস নিলাম, ক্লাসের ভিতরে ফ্লয়েড দিলাম লেফট, এটা দিলাম রাইট, এটা বাম দিকে আসবে, ওটা ডান দিকে আসবে। ফ্লয়েড লেফট দিয়ে করতে হয় বেসিক্যালি, আমি শুধুমাত্র বোঝানোর জন্য রাইট দিয়ে করতেছি। রাইট লেফট দিয়ে কিভাবে করে সেটা আমি বলতেছি আপনাদের। দেখেন লেফট দিলাম, রাইট দিলাম, এইবার খেয়াল করে দেখেন এটা লেফট বাম সাইডে, এটা রাইট ডান সাইডে।
এখন কিন্তু বিক্রয়.com এর মতো আমি যদি এই ডিভিশনের ভিতরে কিছু অপশন বসাই দিই, তাহলে এইটা বাম দিকে শো করবে, এটা ডান দিকে শো করবে। যদি এটাকে ছোট বড় করি, ওয়েবসাইটটাকে যদি আমি ছোট বড় করি, দেখেন এই যে ফুল ওয়াইড আছে, আমি ছোট করতেছি, ঠিক সেন্টারের জায়গায়, হেডার লেফটের জায়গায়, রাইটের জায়গায়। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমি এর ভিতরে একটা লোগো বসাবো, এরকম বিক্রয়.com এর মতো একটা লোগো বসাইতে চাই। লোগো কোথায় পাবো? এখন লোগো আমার কাছে নাই, দেখি একটা সেকেন্ড, আমার একটা লোগো দরকার। আচ্ছা, এইটা একটা প্রতিষ্ঠানের লোগো, এই লোগোটা আমি ইউজ করি। আমার ডিরেক্টরিতে আমি লোগোটা নিয়ে যাই, যেভাবে আমরা পিকচার অ্যাড করছিলাম সেম একই ওয়েতে। এই যে পেস্ট, এটা নাম দিলাম logo.jpg, মনে রাখেন। আচ্ছা, এইবার ইন্ডেক্সের ফ্লয়েড লেফট দুটো সেকশন ছিল, একটা হেডার লেফট, একটা হেডার রাইট। হেডার লেফটে আমি একটা ইমেজ ট্যাগ অ্যাড করি, img। এস আর সি এগুলো আমরা পুরনো, আমরা আগেই শিখে আসছি এগুলো। এবং এটার হাইটও বলে দিই 50 পিক্সেল। পরে আমি এটা চেঞ্জ করে নিব, আগে দেখে নিই। ক্লোজ করে দিলাম এটা, সেভ। এবার এটাকে রিলোড করি, দেখেন লোগোটা কিন্তু চলে আসছে, এই সাইডে লোগোটা চলে আসছে। আচ্ছা, এবার পাশে কি হবে? কয়েকটা মেনু হবে। বিক্রয়.com এ এখন যেরকম কয়েকটা মেনু আছে, মেনু করে কিন্তু এখানে মাঝখানে যে গ্যাপ গুলো, আমরা সবাই কম বেশি পেডিং এর সাথে পরিচিত, মার্জিনের সাথে পরিচিত, এগুলো আমরা দিয়ে নিতে পারবো আশা করি। আচ্ছা, তো এইখানে কি হবে? এইখানে একটা মেনু হবে, আমি দুইটা মেনু, হোম, অল অ্যাডস আর সামথিং, আর একটা মেনু অ্যাড করবো, 2-3টা মেনু অ্যাড করতে চাই। তা আমি এখানে ইমেজের পরে ইউজ করলাম একটা অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ, হাইপার রেফারেন্স হ্যাশ দিয়ে দিলাম, মানে এখন কোনো লিঙ্ক দিব না, বলে দিলাম হোম, মানে একটা লিঙ্ক হবে যেটা নাম হবে হোম। ক্লোজ করে দেই, আরো একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। আচ্ছা, এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা বলে দেই। কোনো লাইনকে যদি আপনি এই লাইনটা আরো একটা চান, তাহলে নোটপ্যাডে কন্ট্রোল+ডি, তাহলে ডুপ্লিকেট কপি হবে। যেমন এই লিঙ্কটা সেম আরেকটা নিচে চাই, তাহলে কন্ট্রোল+ডি। আচ্ছা, আরেকটা নিলাম অল অ্যাডস। আচ্ছা, রিলোড করি, দেখেন এখানে হোম আসছে, অল অ্যাডস আসছে, কিন্তু এটাই কোনো সিএসএস অ্যাপ্লাই করা হয় নাই, কোনো ধরনের সিএসএস অ্যাপ্লাই করা হয় নাই। তো আমি এখন এটাকে সিএসএস অ্যাপ্লাই করব। আমি আরো একটা ক্লাস নেই, আমি আপনাদের আগেই বলছি সবকিছু ক্লাসের খেলা। দিলাম এটা হেডার লিঙ্ক, এটার লিঙ্ক নামে আমি একটা ক্লাস করে দিলাম। যেহেতু দুটোটাই একই ক্লাস হবে, সেহেতু একই ক্লাস কল করে দিলাম। নাম হেডার লিঙ্ক দিতে পারেন, হেডার অ্যাঙ্কর দিতে পারেন, যা খুশি দিতে পারেন, সমস্যা নেই। নতুন একটা সিএসএস নেই, সরি, একটা ক্লাস নেম নিলাম, হেডার লিঙ্ক। এটাই আমি দিলাম কালার #000, এটা কালার কোড। আমি রিলোড করি, সেভ দেন নাই ভাই। আব্দুল খালেক ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি তো। মাঝখানে একটু ইন্টারাপশন হয়েছে নাকি? বুঝতে পারতেছি না, শুনতে পাচ্ছি আমি অবশ্য। না, একটু সমস্যা হলো, দেখলাম মাঝখানে একটু রিলোড নিল সামথিং 1 সেকেন্ড। আচ্ছা, শুনতে পারলে ভালো। আচ্ছা, তো আমি এখানে হেডার লিঙ্কটা আমি একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে এরপরে আমি এখানে হেডার লিঙ্ক করাই আছে, এখন আমি শুধুমাত্র ক্লাসটাকে এডিট করবো। এই যে আমি এখানে এডিট করি, সরাসরি এখানে এডিট করি। এই যে হেডার লিঙ্ক, এই যে ডান পাশে দেখেন হেডার লিঙ্ক, আমি কালার #00 দিলাম, 00 মানে হচ্ছে ব্ল্যাঙ্ক। আমি যদি এখানে হ্যাশ দিয়ে এফএফ দিই, এফ, তাহলে সেটা হচ্ছে হোয়াইট কালার। এই দেখেন, আমি দিয়ে দেখাই, #FFF মানে হোয়াইট। আচ্ছা, দিলাম। এখন এইটাকে আমি একটু সুন্দর একটা মেনুর মতো করতে চাই, তাহলে আমি ফার্স্টে ইউজ করব টেক্সট ডেকোরেশন। এই টেক্সট ডেকোরেশনটা ব্যবহার করা হয় কোনো অ্যাঙ্কর, দেখেন যতগুলো অ্যাঙ্কর আছে, অ্যাঙ্করের নিচে কিন্তু একটা আন্ডারলাইন শো করে, এই আন্ডারলাইন হাইড করার জন্য টেক্সট ডেকোরেশন ব্যবহার করা হয়। টেক্সট ডেকোরেশন দিয়ে দিলাম নান।
দেখেন এবার কিন্তু এবার লিংক নাই, ওই আন্ডারলাইনটা নাই। এবার আমি ইউজ করলাম ফন্ট সাইজ, দিলাম 15 পিক্সেল, না আরো বেশি বাড়াই দিই, এখানে আরো বাড়াই দিলাম, আই থিঙ্ক এইটা বেটার, 17, বা আমি আরো একটু কমাই, 25 পিক্সেল দিলাম। আচ্ছা এটা নিচে আছে, এটাকে সেন্টার করব, তাহলে পেডিং ইউজ করলাম 2px, তারপরে 3px। আমি 2px 3px দিলাম, এখন আমি ম্যানুয়ালি বাড়াই নেব, ম্যানুয়ালি এই যে এটা দিলে বেশি ডিসটেন্স হচ্ছে, এবার 2 পিক্সেল এটা বাড়াই আস্তে আস্তে, বাড়াই আমি করে নিতে পারবো। এই যে যেহেতু এটার ইন্টারনাল পেডিং আছে সেই জন্য এটা আসতেছে না, এই হেডার লেফট কে প্যাডিং 0 করে নিতে হবে আমার। আচ্ছা আরো একটা জিনিস অ্যাড করবো, সেখানে হচ্ছে লাইন হাইট আর ফন্ট সাইজটা একই রকম দেওয়ার চেষ্টা করবেন। এই যে লাইন হাইটটা বলে দিলাম, এই যে দেখেন। আচ্ছা এখানে ফ্লয়েড লেফট দিতে হবে, এটা একটু মনে রাখেন, ফ্লয়েড লেফট দিতে হবে, যেহেতু ইমেজ তারপর লিঙ্ক পরপর আসতেছে, পরপর কোনো কিছু শো করতে গেলেই আপনাকে ফ্লয়েডটা দিতে হবে। এই যে ফ্লয়েড লেফট, এই যে দেখেন এবার কিন্তু সেন্টারে আসছে। মাউথ স্পিকার আর কারো অন থাকলে অফ করে নেন। দেখেন এবার আসছে, এবার আমি আরেকটু সিস্টেম করে আমি ম্যানুয়ালি অ্যাড করে দিই, যে এইবার সম্ভবত সেন্টারে আসছে, হ্যাঁ এবার সেন্টার আছে। আবার রাইটের পেডিংটা আরো একটু বাড়ায় দেই, এই যে আমি আরো একটু বাড়ায় দিলাম। আচ্ছা এইবার যেহেতু সিএসএস করাই হয়ে গেছে, সিএসএসটা আমি এখন জাস্ট কপি করে নিয়ে নিব। সিএসএস কপি করে আমার এই যে হেডার লিংকের ভিতরে আমি পেস্ট করে দিলাম, এই হয়ে গেল। তো দেখেন এখানে ইমেজে কিন্তু আমি ফ্লয়েড ব্যবহার করি নাই, এখানেও ফ্লয়েড ব্যবহার করতে হবে, না করলে ইমেজটা এই সাইডে চলে আসতেছে, কারণ ফ্লয়েড এটা কিন্তু কোনো ফ্লয়েড ইমেজে কোনো ফ্লয়েড দেওয়া হয় নাই। তো আমি এটা যেহেতু শুধুমাত্র ফ্লয়েড দিব আর কিছু দিব না, সেজন্য সরাসরি ইনলাইন সিএসএস ব্যবহার করি। ইনলাইন সিএসএস দেওয়া তো আমরা আসি, মনে আছে তো নাকি ভুলে গেছি? জি ফ্লয়েড লেফট। আচ্ছা সেভ করলাম, রিলোড করি, দেখেন এইবার ঠিক আছে, বাম পাশে লোগো, তারপরে হোম, তারপরে অল অ্যাডস। বিক্রয়.com এ সেম এরকমই আছে, ওরা একটু ফন্ট সাইজ কমাই বাড়ায় দিছে বা অন্য কিছু। তো আমরা এইটুকু পারলে ওইটুকু আমরা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবো, কারণ সবকিছু এইখানে, এই যে ফন্ট সাইজ ছোট বড় করবেন সব এইখানে আপনার হাতের নাগালেই আছে। এই ছোট করে দিলাম, হয়ে গেল বিক্রয়.com এর মতোই। আচ্ছা ভাইয়া লোগোটা আপনারা চেঞ্জ করবেন। হ্যালো, কি বলেন? আচ্ছা এই যে যে হোম এবং অল অ্যাডসটা যেটা দেওয়া হয়েছে, এটা যে সেন্টারে আসছে, এটা কিভাবে আসছে? এটা কি এটা এখানে মানে ট্যাক্স ডেকোরেশনের কারণে হয়েছে এটা? মানে লেখার লিঙ্কটা সেন্টার আসলো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, মানে নামগুলো আর কি, হোম এবং অল অ্যাডসটা। হ্যাঁ এটা আনা হয়েছে পেডিং এর মাধ্যমে। এই যে পেডিং, যদি পেডিংটা বাদ দিয়ে দিই দেখেন এরকম আসবে। ওকে ওকে, আচ্ছা পেডিং দিয়ে আমি ওটাকে উপর নিচ পেডিং সেট করে দিয়ে আমি ওটাকে আর কি আনলাম এখানে, বুঝছেন? বুঝছি। আচ্ছা আমি এইটার সোর্স কোড দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তো বাম সাইড কমপ্লিট হলো, এবার ডান সাইডের ব্যাপার। আমি ডান সাইডে বিক্রয়.com এর মতো এইগুলো করতে চাই, এই অপশনগুলো করতে। টোটাল হেডারের ইয়েটা কত দিছেন? হেডারের উইডথটা কত দিছেন? ওয়াইড দিছি 990 পিক্সেল। টোটাল হেডার না, টোটাল হেডারের কোনো ওয়াইড নাই। টোটাল হেডারের ভিতরে একটা কন্টেইনার করা হয়েছে, সেই কন্টেইনারের ওয়াইড দেওয়া আছে 990। দেখেন টোটাল হেডার, এই যে তার কোনো হাইট নাই, কিন্তু কন্টেইনার যেটা, এই যে কন্টেইনার, এই কন্টেইনারের হাইট দেওয়া হয়েছে এই যে ওয়াইড 990 পিক্সেল। আচ্ছা এটার কারণে পুরো ডিসপ্লেটা কত পিক্সেল হবে পুরো এপার থেকে ওপার? উপর নিচের কোনো লিমিটেশন নেই। উপর নিচ না, মানে এই আপনার কি এই হোমের এই পাশে লোগোর পাশ থেকে প্রায় 100 পিক্সেলের মতো এটা এদিকে আসছে, আবার রাইটের এই পাশ থেকে রাইট রেখে এটা রাইট লেখাটা চলে আসছে 100 পিক্সেলের মতো। আমি বলি, দেখেন আমি এখানে বলি, আমি কিন্তু টোটাল কন্টেইনারটা দিছি 990 পিক্সেল। তো এখন আমি যদি এখানে হেডার লেফট হেডার রাইট, এইটা আমার 990 পিক্সেলের ভিতরে রাখতে হবে, এর বাইরে যদি দেই তাহলে সেটা ওভারফ্লো হয়ে গেল, বুঝতে পারছেন? জি 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 জি। আচ্ছা আমি ইনকেস যদি লাগে 990 থেকে একটু বাড়াই নিব, কিন্তু বেসিক্যালি 15 ইঞ্চি ডিসপ্লের জন্য 990 পারফেক্ট। আচ্ছা এবার আমি হেডার লেফটে করলাম, হেডার রাইটে কিছু কাজ করব। হেডার রাইটে, তো হেডার রাইটে তো কিছু নাই, তো আমি ওই যে লিংক দুটো দিছিলাম সেই লিংক দুটো এখানে বসাই দিই। এই যে লিংক দুটো বসাই দিলাম। তো অলরেডি যেহেতু ডিজাইন করাই আছে, অলরেডি এটা সিএসএস পেয়ে গেছে। তো আমি চাই বিক্রয়.com মতো এরকম সুন্দর একটা বাটন করতে চাই। আমি এখানে আরো একটা বাটন নিলাম, এই নিচে অ্যাঙ্কর নিলাম,
একদম হুবহু বিক্রি.com মতো পোস্ট ইওর অ্যাড ওরকম একটা লিংক থাকবে। এইচ রেফ হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, পোস্ট ইওর অ্যাড। দেখেন আমি এটাকে রিলোড করি, পোস্ট ইওর অ্যাড আসছে, কিন্তু এটাই কোনো সিএসএস অ্যাপ্লাই করা নাই। তা আমি এটার জন্য আরো একটা ক্লাস নেই, এটা নাম দিলাম পোস্ট বাটন। পোস্ট বাটন নাম দিলাম। এবার আমি একটা নতুন সিএসএস স্টাইল তৈরি করলাম পোস্ট বাটন নাম দিয়ে, ডট দিয়ে নেই। এটার ব্যাকগ্রাউন্ড কালার শুধুমাত্র কালার অ্যাড করলাম, কালার দিলাম গ্রিন। এই গ্রিনটা দিলাম শুধুমাত্র এখানে লাইভ করার জন্য, এই যে দিলাম, এই দেখেন আসছে। এবার এটাকে ইনস্পেক্ট দেই, এই দেখেন এখানে পোস্ট বাটন কালার গ্রিন আছে। এখন আমি কি করব, এখন বিক্রয়.com থেকে সিএসএস কপি করে এখানে দিয়ে দিব। আচ্ছা বিক্রয়.com এর এই পোস্ট ইওর অ্যাড এখানে কি সিএসএস আছে দেখি, রাইট ক্লিক করে ইনস্পেক্ট, এই যে ইনস্পেক্ট, দেখেন কি কি আছে এখানে, এই যে কত বাটনের কালার আছে এখানে, বক্স শ্যাডো দিয়ে অনেক কিছু আছে। টোটালটা কপি করে নিয়ে যাই, এই যে কপি। আমাদের যে পেজ আছে এটা তো লাগবে না, ডেমো, এটাকে কালারে ক্লিক করে ডিলিট। এবার দেখেন এমনিতে ডিলিট হয়ে গেছে। এবার এর ভিতর পেস্ট করে দেই, দেখেন অলরেডি চলে আসছে। এবার কি লাগবে, জাস্ট পেডিং লাগবে, পেডিং 10 পিক্সেল 12 পিক্সেল, আরো একটু বাড়াই, এইখানে আরো একটু বাড়াই। আচ্ছা মার্জিন, মার্জিন টপ, মার্জিন কিন্তু শুধু মার্জিন শিখছি আমরা, কিন্তু মার্জিন টপও দেওয়া যায় শুধু টপটাকে ডিফাইন করার জন্য, 10 পিক্সেল। আচ্ছা এটা ফ্লোট দিতে হবে, যেহেতু এটা ফ্লোট দিয়ে করা হয়েছে তাহলে 100% ফ্লোট দিয়ে করতে হবে। এই যে ফ্লোট লেফট, তাহলে মার্জিন টপ আর লাগবে না। এই যে দেখেন মার্জিন টপ বাদ দিয়ে দিলাম। দেখেন আমি কি কি কপি করলাম, বক্স শ্যাডো পর্যন্ত কপি করছি, তারপরে আমি পেডিংটা কিন্তু নিজে দিলাম, তারপর ফ্লোটটা নিজে দিলাম, কারণ আমি জানি এখানে এটা এরকম হবে যেহেতু পরপর শো করবে, এটা তারপরে অলএস তারপরে এইটা পরপর শো করার জন্য 100% আমরা ফ্লোট ব্যবহার করব। আচ্ছা আবুল মিশাল ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ মিশাল ভাই, শরীফ ভাই শুনতে পাচ্ছেন? শরীফ ভাই পাইনি তো। শুনতে পাচ্ছি। শরীফ ভাই এখানে পোস্ট ইওর অ্যাড দেখতে পাচ্ছেন, আমি কেবল যে বাটনটা অ্যাড করলাম পোস্ট ইওর অ্যাড, হ্যাঁ দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন পোস্ট ইওর অ্যাড এর নিচে একটা আন্ডারলাইন আছে, এইটা আমি কোন সিএসএস দিয়ে হাইড করতে পারবো বলেন তো? কোন সিএসএস দিলে এটা চলে যাবে? হাবিবুর রহমান ভাই বলেন, হাবিবুর রহমান ভাই, হাবিবুর রহমান ভাই কে আছে? টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, এমডি টেক্সট মঈনুদ্দিন ডেকোরেশন, ভাই বলেন টেক্সট ডেকোরেশন কি করতে হবে? নান করতে হবে। আচ্ছা এগুলো খুঁটিনাটি ব্যাপার, এগুলো কিন্তু আমরা একটু নোট করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এখানে আরো একটা সিএসএস অ্যাড করলাম, টেক্সট ডেকোরেশন। টেক্সট দেখেন আমাকে হেল্পই করতেছে, আমাদের এর জন্য আবার নতুন কোনো কোডিং ইউজ করতে হয়। টেক্সট ডেকোরেশন নান, দেখেন হয়ে গেল। এবার এটার ফন্টটা কিন্তু বিক্রয়.com মতো এত সুন্দর না, তাহলে আমি এখানে ফন্ট ফ্যামিলি নামে একটা অপশন আছে, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলির ভিতর অনেক ধরনের সুন্দর সুন্দর ফন্ট আছে, আর আমরা যখন বাইরের কাজ করব তখন বাইরের এক্সটার্নাল ফন্ট এখানে ইনস্টল করা যায়, সেটাও আমরা চাইলে ব্যবহার করতে পারি। এই যে কার্সেভিয়া, অটো, তারপর শরীফ, স্যান্স শরীফ, এরকম অনেক, আমি এটা ব্যবহার করলাম। তারপরে এইটার বাটনটা কানাটা কর্নারটা গোল করা, আমাদের এটা একদম কর্নার একদম সুচলো, আমি এটা করব বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস এগুলো কিন্তু আমাদের লাগবে, এগুলো নোট করে রাখেন। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, দেখেন এটাও সুন্দর কর্নারটা গোল হয়ে গেল। এইটা লেখাটা একটু মোটা, আমার লেখাটা একটু চিকন, আমি নতুন একটা সিএস ইউজ করলাম, ফন্ট হোয়াইট, ফন্ট হোয়াইট, এটাকে ইউজ করলাম বোল্ড, এই যে ফন্ট হোয়াইট বোল্ড। ফন্ট হোয়াইট বোল্ড করলে দেখেন এইটাও বিক্রয়.com মতো অনেকটাই যেরকম মোটা ছিল ঠিক সেরকম হয়ে গেছে অলরেডি। তাহলে আমার কিন্তু অলরেডি বাটন ফন্ট সাইজটা আরো একটু ছোট করে দিলে আমার ওইটার মতো হয়ে যাবে। ফন্ট সাইজ হালকা একটু ছোট করে দিই, ফন্ট সাইজ 13
পিক্সেল, 13 পিক্সেল না, আমার মনে হয় এইটা বেটার, 15 পিক্সেল। দেখেন আমি কিন্তু সরাসরি লাইভে দেখে সিএসএস টা অ্যাড করে নিলাম। এইবার টোটাল সিএসএস টা কপি করে নিয়ে যাব, জাস্ট টোটাল সিএসএস টা কপি করব, কপি করে আমি আমার হেডার বাটনে যেটা আমি ডেমো হিসেবে করছিলাম সেখানে পেস্ট করে দিলাম, সেভ। এবার রিলোড দেই, দেখেন আমার সুন্দর করে আমার বাটনটা কিন্তু হয়ে গেছে। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি যে কিভাবে আমি চাইলে যে কোনো ওয়েবসাইট আমার কাছে করা একদম নাথিং, আমরা যদি বুঝি যে কোনো ওয়েবসাইট আমরা করতে পারবো একদম ইজিলি। আচ্ছা এটা করলাম, আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমি বলছিলাম আগের ক্লাসে, যখন মাউসটা নিয়ে আসতেছি তখন এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার জন্য আমাদের নতুন আরো কিছু সিএসএস শিখতে হবে, অনেক সুডো এলিমেন্ট আছে, আরো কিছু সিলেক্টর আছে, সেগুলো শিখতে হবে, আমরা ধাপে ধাপে শিখবো। তা আমরা মোটামুটি বিক্রয়.com মতো হেডারটা জাস্ট তৈরি করলাম। এইবার হেডারের নিচে তো আরো অনেক ব্যাপার আছে, তাহলে আমরা সেইগুলো একটু যাই। হেডারের পরে হেডার পর্যন্ত শেষ, এই যে হেডার এখন বাদ, হেডারের ডিভিশন এখানে শেষ হয়েছে, এই যে হেডার শুরু, এই যে হেডার শেষ। এইবার আমি এইটুক বাদ নতুন করে আরো একটা ডিভিশন দিব। এই ডিভিশনটা কোন সেকশন বলেন তো আব্দুল খালেক ভাই, এই সেকশনটার নাম কি? কন্টেইনার। কন্টেইনার, আচ্ছা ডিআইভি। আমাদের দু একটা ক্লাস পরে কিন্তু আমি সরাসরি আপনাদের বিভিন্ন ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়ে দেবো, ফুল স্ক্রিনশট, এই টোটাল ওয়েবসাইটটা করে কিন্তু আপনাদের দিতে হবে, আমি দু একটা ক্লাসের পরেই আমি দিয়ে ইনশাআল্লাহ দিব আপনাদের। যদি পাই। আচ্ছা জি ইনশাআল্লাহ। আচ্ছা ডিভিশনের ভিতরে এটার ক্লাস নেম দিলাম সমান সমান কন্টেইনার, এটা নাম দিলাম ফুল কন্টেইনার। ফুল কন্টেইনারে কিছু লিখি, সেভ করি, রিলোড দেই, নিচে আসছে কিন্তু এটা কিন্তু ফুল সাইজ, দেখেন পুরোটা। তো বিক্রয়.com এ কিন্তু একটা ডিভিশন আছে যেটা ফুল, এই যে এটা কিন্তু ফুল, দেখেন টোটালটা আগামাথা কিন্তু ফুল আছে। তা আমার একদম এক্স্যাক্টলি এরকম করতে হবে তা না, আমি দেখাচ্ছি আর কি। ফুল সাইজ কন্টেইনারের ভিতরে আমি ইউজ করব আমরা যেটা আগে ব্যবহার করছিলাম নরমাল কন্টেইনার, যেটা 990 পিক্সেল হাইটের, সেইটা ব্যবহার করি। আচ্ছা এই যে আবার সেই ডিভিশনটা এখানে নিয়ে আসলাম, মানে ক্লাস নেমটা নিয়ে আসলাম। এবার ডিভিশন দিয়ে ক্রস করি, তার মানে ফুল সাইজ কন্টেইনার, তার ভিতর একটা 990 পিক্সেলের কন্টেইনার। আশা করি ক্লিয়ার হয়েছেন। এইটার ভিতরে আবার দুইটা অংশ নিব আমাদের লেআউট অনুযায়ী, এই যে কন্টেইনার, তার ভিতর লেফট কন্টেইনার, তারপরে ডান পাশে সাইড বার, এটা করতে চাইছিলাম আমরা, এটাই করি। কন্টেইনারের ভিতরে আবার দুইটা ডিভিশন, টিআইভি, শুরু করি শেষ করি। আমি এইটার ক্লাস নেম দিলাম, ক্লাস মানে হচ্ছে নাম, এখানে আমরা নাম হিসেবে উপস্থাপন করতেছি, ক্লাস কন্টেইনার লেফট বা লেফট সাইড কন্টেইনার, যেটাই বলেন, নাম ডাজন্ট ম্যাটার। আচ্ছা এবার আমি এখানে কিছু অ্যাড করে দেই, কিছু লেখা না রাখলে বোঝা যায় না। এবার এই কন্টেইনার লেফটের একটা সিএসএস ক্রিয়েট করি, স্টাইল ক্রিয়েট করি। লেফট কি একটা করা আছে না নাকি? হয় কন্টেইনার লেফট ছিল না আমার জানা মতে, কন্টেইনার লেফট না করা নাই, কন্টেইনার ছিল, কন্টেইনার লেফট ছিল না। আচ্ছা এখানে কিছু লিখলাম, এই যে হেডারের ছিল। আচ্ছা এইখানে ছিল। এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড দেই ডেমো হিসাবে, কারণ আমি তো এটা এডিট করব এখানে না, আমি এটা এডিট করব আপনার ব্রাউজারে, গ্রিন, ব্যাকগ্রাউন্ড গ্রিন। আচ্ছা রিলোড করি, দেখেন এই যে আসছে সবুজ কালার যেটা, সেটা হলো মেইন কন্টেইনার। মেইন কন্টেইনারের ভিতরে এটা লেফট সাইড কন্টেইনার। এই যে আমি এখানে ইনস্পেক্ট ক্লিক করি, ইনস্পেক্ট দেই, আবার ইনস্পেক্ট দেই, দেখেন এই যে ফুল সাইজ কন্টেইনার, আমার ব্রাউজার দিয়ে খেয়াল করেন, কোডে দিয়ে খেয়াল করেন, এটা ফুল সাইজ কন্টেইনার, তার ভিতরে একটা 90 পিক্সেলের, তার ভিতরে আরেকটা হলো লেফট সাইড কন্টেইনার। আচ্ছা এইবার আমি কি চাই, টোটাল কন্টেইনার 990 পিক্সেল, তার ভিতর লেফটে একটা হবে, সাইড বার একটা হবে, তো সাইড বারে অল্প কিছু দিব আর লেফট সাইড কন্টেইনারে বেশিরভাগ অংশটা দিব, মানে 70% যাবে লেফট সাইডে আর 30% যাবে সাইড বারে, করে দেখাই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড বাদ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড থাক, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে, মানে হ্যাশ এফএফএফ মানে হোয়াইট। আচ্ছা এইবার হোয়াইট দিলে আমার বোঝা যাচ্ছে না, দেখেন তাহলে হোয়াইট না দিয়ে হালকা একটু কালারটা গ্রে করে দেই, এই যে তাহলে বোঝা যাবে। আচ্ছা এখন কিন্তু এটা ফুল সাইজ আছে, তা ফুল সাইজ তো হবে না, আমার এটা লেফটে যাবে, তাহলে আমি এখানে ইউজ করলাম হোয়াইট। 990 থেকে আমি একে দিলাম 700 পিক্সেল, 700 পিক্সেল,
দেখেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এইটুকু হবে কন্টেইনার আর বাম পাশে এইটা হবে সাইড বারের জন্য। আচ্ছা ওয়াইড 70 পিক্সেল। এইবার মার্জিন অ্যাড করি, মার্জিন 10 পিক্সেল, মানে সব দিকে 10%, 10 পিক্সেল হবে, এই যে 10 পিক্সেল। তারপরে ইউজ করলাম পেডিং 20 পিক্সেল। এগুলো আমরা যেহেতু কমাইতে বাড়াইতে পারবো সেক্ষেত্রে এটা কোনো বিষয় না, 20 পিক্সেল 20 পিক্সেল আলাদা আলাদা করে দিই তাহলে বেটার হয়। আচ্ছা মার্জিন আরো একটু বাড়াই দিই, 10 পিক্সেল কম হয়ে যায়, 15 পিক্সেল, দ্যাটস বেটার। আচ্ছা এটাকে আমি সুন্দর করে উপস্থাপন করতে চাই, বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস হইছে। এরপরে আমি ইউজ করতে পারি বক্স শ্যাডো। বক্স শ্যাডো দিলে বক্সটা সুন্দর হবে। বিক্রয়.com এর প্রত্যেকটা বক্সের নিচে দেখেন হালকা করে শ্যাডো আছে, এটা হয় বর্ডার দিয়ে করে না হলে বক্স শ্যাডো দিয়ে করে। আমি বক্স শ্যাডো দিয়ে করলাম। দেখেন বক্স শ্যাডোর ব্যাপার কিন্তু আমি বলছিলাম আপনাদের, বক্স শ্যাডো কিন্তু একটা ভ্যালু না, এটার অনেকগুলো ভ্যালু হয়। যেমন বর্ডার রেডিয়াস 20 পিক্সেল একটা কথাই বলে দিচ্ছি, কিন্তু বক্স শ্যাডোটা অনেকভাবে বলা যায়। আচ্ছা বক্স শ্যাডো বলে দিলাম 2px, 2 পিক্সেল হচ্ছে উপরে, তারপরে 3 পিক্সেল লেফট রাইট, দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে লেফটে আর একটা হচ্ছে রাইটে, এক্স এন্ড ওয়াই, বুঝাই দিচ্ছি আপনাদের। আচ্ছা তারপরে আরো একটা হবে, সেটা হচ্ছে স্প্রেড, কতটুকু স্প্রেড করবে, দিলাম 7 পিক্সেল স্প্রেড করবে। দেখেন এবার আমি পার্থক্যটা বুঝাই, ফার্স্ট এটা খেয়াল করে দেখেন, তিনটা ভ্যালু দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে এক্স, যদি এইটা বাড়াই শ্যাডোটা ডান দিকে সরবে, শ্যাডোটা ডান দিকে সরবে। পরেরটা যদি বাড়াই তাহলে উপর নিচের দিকে যাবে, শ্যাডোটা নিচের দিকে যাবে। আপনারা নিজেরা একটু করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর তারপরে যেটা সেটা হলো স্প্রেড, কতটুকু এটা ব্লার হবে, ব্লার কতটুকু হবে সেটা কন্ট্রোল করতে পারবেন তার পরেরটা দিয়ে। আচ্ছা তাহলে আমি এইটা করে দিলাম 0, লেফটে আমার দরকার নাই, এখানেও করে দিলাম 0, আর স্প্রেড করে দিলাম অনলি 6 পিক্সেল, এখানে 1 পিক্সেল দিলে বেটার, 1 on 4, এটা মোটামুটি সুন্দর লাগতেছে। আচ্ছা এবার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিই, যেহেতু বক্স শ্যাডো চলেই আসছে, এবার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিলাম। এইবার টোটাল কন্টেইনারটাকে আমি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, এবং এখানে পেস্ট করে দিলাম। আর এখানে যে কন্টেইনার সবুজ কালার গ্রিন কালার যেটা ছিল, এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য যে 990 পিক্সেল ছিল, এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড শো করাবো না, আমি এখন এটা হাইড করে দিব। দেখাচ্ছি, এই যে কন্টেইনার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এটা আমি কিন্তু বাদ দিয়ে দিলাম, কারণ আমি দেখানোর জন্য যে 90 পিক্সেলে সেটা দেখানোর জন্য করছিলাম। ডিলিট করি, দেখেন এই যে একটা কন্টেইনার হয়ে গেল, যেটা হচ্ছে কন্টেইনার লেফট। এবার আরো একটা কন্টেইনার করব, সেটা নাম হবে কন্টেইনার রাইট অথবা সাইড বার। আমি নিচে যাই, কন্টেইনার লেফট আছে, আরো একটা ডিভিশন নিচ্ছি, আমি লিখেই নেই ডিভিশন, আচ্ছা কন্টেইনার রাইট দিলাম, আমি সাইড বার দিলাম না, রাইট, কন্টেইনার রাইট, এর ভিতরে কিছু লিখি। তো খেয়াল করে দেখেন এখানে যেহেতু কোনো সিএসএস নাই, সেক্ষেত্রে পরে শো করছে, একদম পরে শো করছে। তো আমি এইটাকেও সেম কিছু সিএসএস অ্যাড করি, কন্টেইনার রাইট, একটা ক্লাস নেম দিলাম, লেফটের সাথে প্রায় হুবহু একই রকম মিল আছে, তো আমি এইটাকেও সেম একই রকম একই কোডটা কপি করে দিচ্ছি, কন্টেইনার লেফট যেরকম রাইটও প্রায় মিল আছে, সেজন্য আমি মিল একই রকম দিয়ে দিলাম। এই যে দেখেন, ও একটু ব্যতিক্রম আছে, ওইটা তো 300 সামথিং আছে, এটা তো একই রকম হবে না, ওইটা 700 পিক্সেল, তাহলে এটা 700 পিক্সেল হবে না, 700, 990 থেকে 700 মাইনাস দেন, কত থাকে, 990 থেকে 700 বাদ দেন, 290, হ্যাঁ 290 থাকে, কিন্তু 290 আমি দিতে পারবো না, 290 কিন্তু আমি দিতে পারবো না। কেন পারবো না, কারণ আমি কিন্তু পেডিং দিছি, মার্জিন দিছি, তো এইটাও কিন্তু ওইখানে কভার হয়ে গেছে, সেজন্য সরাসরি 220 দিতে পারবো না। তা আমি এখানে 200 দেই, 200, এই যে হইছে। আচ্ছা জাস্ট দিয়ে দেই ফ্লোট, আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা ইউ হবে না, এ হবে এখানে, একটা ভুল আছে। জি জি, এই যে আমি দিয়ে দিলাম,
এইটারও কিন্তু ফ্লোট দেওয়া হয় নাই, এটারও ফ্লোট দিয়ে দিই। আচ্ছা সাইজ আরো একটু ছোট হবে, এটা অনেক সাইজ বেশি হয়ে গেছে। দেখেন আমি কিন্তু সাইজটা একটু বেশি দিয়ে ফেলেছি, আরো একটু কমাই, এই যে সাইজ কমাচ্ছি দেখেন। এবার দেখেন এইটুক সাইড হলে অটোমেটিক পাশে আসতেছে, যদি সাইজ একটু বেশি ছিল এই জন্য কিন্তু পরে আসছিল, নিচে আসছিল। আমি এখান থেকে ওয়াইড আরো একটু কমাই দিই, এইটা হইলে পাশাপাশি আসতেছে। কন্টেনার লেফট, তারপরে সাইড বার। তো এখানে হ্যাঁ, মার্জিন, দুইটার মাঝে যে একটা প্যাডিং নিছে প্রায় 10-20 পিক্সেলের মতো একটা প্যাডিং নিছে, এটাকে দিছেন? হ্যাঁ এই যে দেওয়া হয়েছে তো, প্যাডিং তো ভিতরে, আর এই বাইরে যে মার্জিন গ্যাপটা, মার্জিন জি। এটা মার্জিন 15 পিক্সেল। এটা আমি যদি কমাই দিই তাহলে আরো সাইজ বাড়ানো পসিবল। এই যে আমি কমাই যদি দেই তাহলে সাইজটা আরো বাড়ানো পসিবল, আমি বাড়া নিতে পারবো। ঠিক আছে। আচ্ছা তাহলে 650 পিক্সেল দিয়ে দিই, 700 জায়গায় 650। এইবার দেখেন আমার কিন্তু একটা কন্টেইনার, টোটাল লেফট সাইড কন্টেইনার এবং রাইট সাইড কন্টেইনার হয়ে গেল। আমরা কি বুঝতে পারছি এতটুকু সবাই? জি। আচ্ছা তাহলে আমি আরো একটু সামনে যাই। আমাদের এখন নিচে এইখানে কন্টেন্টের ভিতরে আপনাদের টাস্ক থাকবে, আপনারা এখানে আরো টাকে ডেভেলপ করবেন, সেই টাস্কটা আপনাদের থাকবে। আমি এখানে টোটালটা দেখাই দিব না, আপনাদের এটা নিয়ে থিসিস করতে হবে। আমি ফার্স্টেই বলছি আপনাদের ওয়েব ডিজাইন করতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো থিসিস আর একটা হলো রিসার্চ রিসোর্স, রিসোর্স। এটা আমাদের লাগবে। আচ্ছা তো এখন আমি নিচে ফুটার অ্যাড করব, বিক্রয়.com এর নিচে অনেক বড় একটা ফুটার আছে, আমি এইটা অ্যাড করতে চাই। তো আমি সেম নিচে আরো একটা আমি সিএসএস দেখেন, হেডার শুরু হয়েছে, তারপরে এই পর্যন্ত হেডার শেষ, ফুল সাইজ কন্টেইনার শুরু হয়েছে এখানে শেষ। এবার এইটুকুর কামও শেষ। আমি এবার নতুন আরো একটা ডিভিশন নিব যেটার নাম হবে ফুটার ডিভিশন। শুরু করলাম, শেষ করলাম, এইটার ক্লাস নাম দিলাম ফুটার। মাউথ স্পিকার অন থাকলে একটু কাইন্ডলি অফ। ফুটার নামে তো একটা ট্যাগ আছে তাই না? ফুটার নামে সরাসরি ফুটার নামে একটা ট্যাগ আছে, জি। হেডার এবং ফুটার দুটো নামে ট্যাগ আছে। এটা জাস্ট ডিভিশন হিসেবে ব্যবহার করি আমরা, ওটা অনেক আগে ব্যবহার করা হতো কিন্তু এখন ব্যবহার করা হয় না, ঠিক আছে? আচ্ছা তো আমি ফুটার নামে ক্লাস ইউজ করলাম, এই নামে একটা স্টাইল ক্রিয়েট করি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড আগের মতো ব্যাকগ্রাউন্ড দেই, দিলাম গ্রিন। আচ্ছা দেখেন এখানে কিন্তু মাঝখানে কোনো কন্টেন্ট নাই, সেজন্য একদম পর পর চলে আসবে। এই যে রিলোড দিলাম, আমি কি সেভ কোনো কন্টেন্ট লিখি না, একটু কিছু কিছু লিখি। এই যে দেখেন এই যে আসছে, কেন এইখানে আসছে? কারণ এটার এই উপরের কিন্তু কন্টেন্টে ফ্লয়েড দেওয়া, এর কিন্তু কোনো ফ্লয়েড দেওয়া নাই, এই জন্য এইখানে আসছে। তো আমাদের এইটা করতে গেলে আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, কিছু কন্টেন্ট আরো লিখতে হবে। আমি দেখাই দিচ্ছি আপনাদের। তো এখানে আমি ইনস্পেক দিলাম, এটার ইনস্পেক ফুটারের ফুটার ইনস্পেক। এটা তো আমি দেখতে পাচ্ছি না আপনার পজিশন। ফুটার ফুটারে যে লেখাটা দিলেন সেটা দেখতে পাচ্ছি না। এই যে লেখা আছে, এই যে দেখেন, এই যে আচ্ছা এইটা ওইখানে আসার কারণ হচ্ছে যেহেতু উপরের গুলো ফ্লোয়েড ব্যবহার করা হয়েছে, এখানে পজিশনের একটা ব্যাপার আছে, পজিশন আমরা এখনো ব্যবহার করি না। এখানে এই যে ডিভিশন দুটো করলাম, এইটা পজিশন অ্যাবসলিউট দিয়ে করতে হয়, অ্যাবসলিউটের ভিতর রিলেটিভ প্যাথ দিয়ে করতে হয়, রিলেটিভ প্যাথ না সরি রিলেটিভ পজিশন দিয়ে করতে হয়। তা আমরা আগে এইটুকু ক্লিয়ার হয়ে নিই, অনেক ক্রিটিক্যাল প্রবলেম আছে যেগুলো 2-1 দিনে হয় না, আস্তে আস্তে করে 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 বুঝতে হয়। আমি ইনস্পেক্ট দিচ্ছি, কি আসে না কেন? আমিন ভাই জি বলেন। একটা প্রশ্ন, এখানে কি আমরা ক্লিয়ার ইউজ করতে পারি? ক্লিয়ার যদি ইউজ করি ফ্লোটের পরে করতে পারি, কিন্তু শুধু ক্লিয়ার ইউজ করলে হবে না, এখানে পজিশনের ব্যাপার আছে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে। ফুটার দিলাম, ফুটারের ভিতরে ফার্স্টে ফ্লোয়েড দিলেই আপাতত ঝামেলা ক্লিয়ার, ফ্লোয়েড দিলে আপাতত ঝামেলা ক্লিয়ার, কিন্তু আসলে ঝামেলা ক্লিয়ার না, ঠিক আছে? সেজন্য আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদের। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট, এই যে হোয়াইট, তারপর দিলাম বর্ডার টপ। আচ্ছা মার্জিন দিয়ে আপাতত আপনাদের বুঝাই, তারপরে পরে দেখাবানি। মার্জিন টপ
আচ্ছা, এরপরে আমি ইউজ করি বর্ডার টপ 4 পিক্সেল সলিড, এটা আপনাদের আগেও বলা হয়েছে। তারপরে কালার ইউজ করলাম হ্যাশ 3টা 4। আচ্ছা, মার্জিন টপ আরো একটু বাড়াই, আমি পরে এটা দেখাই দেবো আপনাদের। আচ্ছা, বিক্রয়.কমে কি ব্যবহার করা হয়েছে, তারা মার্জিন টপে ওই থিম কালারটাই ব্যবহার করছে, তা আমিও সেম কালার ব্যবহার করে দেখেন কালার দিলাম ডেমো। এখানে ক্লিক করি, ক্লিক করার পর মাউস পয়েন্টার যখন এখানে ভিতরে নিয়ে আসতেছি দেখেন কালার পিকার চলে আসছে। এবার আমি এখানে ক্লিক করি, দেখেন কালার পিকার অ্যাড হয়ে গেছে অলরেডি, এটাকে বলে কালার পিকার। আমি সরাসরি কালার পিকার দিয়ে কালার চয়েস করে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, নিলাম, এই যে নেওয়া হয়ে গেছে। তো আমার অলরেডি ফুটার কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এই ফুটারটাকে আমি এখানে অ্যাড করে দেই, মানে ক্লাসগুলো স্টাইলগুলো এখানে অ্যাড করে দিলাম। তো খেয়াল করে দেখেন বিক্রয়.কম এর কিন্তু ফুটার অনেক বড় হলেও কন্টেন্ট গুলো মাঝখানে এবং 990 পিক্সেল হাইট। তাহলে আমি কি করব, ফুটারের ইয়েটা কই গেল, ইয়াটা ব্যাকগ্রাউন্ড যেটা দিলেন ফুটার তো সাদা ব্যাকগ্রাউন্ডের সাদার সাথে মিলে গেছে, এজন্য বোঝা যাচ্ছে না। এই যে ওয়েট এই যে দিছিলেন? background এই যে হোয়াইট আছে, আমি চেঞ্জ করে যদি দেই এই যে দেখেন দেখা আচ্ছা, যাচ্ছে, এই যে ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার যেটা হ্যাঁ এই করতে কাজটা হবে, একটু আরেকটু বোঝান। আপনি যে আপনার ফুটারটা যে আপনাদেরকে এই ডিভিশন আর হেটারের নিচে চলে গেলেন, নিচ থেকে কিভাবে নামাইলেন মানে? নামাইছি, কিন্তু আমি যে মেথড দিয়ে নামাইছি এটা কিন্তু প্রপার ওয়ে না, আমি জাস্ট মার্জিন টপ দিয়ে নামাইছি, যে মার্জিন দেখেন টপ। মানে একটু মার্জিন টপ দিছেন? জি, আচ্ছা, মার্জিন টপ দিলে তো আপনাকে মার্জিন টপ দিলে আপনাকে ওই ডিআইবিটাকে আপনি এটা ছেড়ে দিছে, নিচে চলে আসছে পুরোটা, হ্যাঁ, মার্জিন টপ দেওয়ার মানে কি হয়েছে, উপরে এইখানে গ্যাপ তৈরি মার্জিন নিয়ে হয়েছে। নিছে। মার্জিন তৈরি হয়েছে। তো এইটা কিন্তু আচ্ছা, এটা নিয়ম না, এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি, কিন্তু এটা নিয়ম হলো উপর থেকে কমপ্লিট করে আসতে হবে। উপরে আমার তো কোনো কন্টেন্ট নাই যে নিচে আসবে, যেমন এখানে অনেক কন্টেন্ট আছে ফুটার নিচে, আমার তো এখানে কোনো কন্টেন্ট নাই, এর জন্য আমি বোঝানোর জন্য মার্জিন টপ দিয়ে করলাম, কিন্তু এটা কিন্তু প্রপার কোনো ওয়ে না, অফিসিয়াল ওয়ে না, না এটা আমি অন্য। না, আমি এটা বারবার জিজ্ঞেস করতেছি কারণ আমি ওই দিন ছোট একটা কাজ করতে গিয়া মানে এরকম ট্রাই করতে গিয়া প্র্যাকটিস করতে গিয়ে আমি আটকে গেছি হচ্ছে আপনার গিয়া 3টা ডিভিশন করছি, তো এটার পাশে চলে গেছে, ফুটার নিচে নামাইতে পারি নাই। সো ওইটা আচ্ছা আমি আচ্ছা, সমস্ত ওইখানে লেখা দিছিলাম, সমস্ত কিছু ফুলফিল ছিল, তারপরে চলে গেছে, ওইটা হ্যাঁ হ্যাঁ ব্যর্থ হয়েছিল আমি। হ্যাঁ, আপনি পজিশন ইউজ করছেন, অ্যাবসলিউট পজিশন, রিলেটিভ জি না পজিশন। না না না, ওইটার ব্যাপারে আমি পারি না। আচ্ছা, ওইটার ব্যবহার আমি দেখাই দিব আপনাদের, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, হাইট আরো একটু বাড়াই দিই। আচ্ছা, এই যে হাইট মোটামুটি একটু ফুটারের কালার তো এটা হবে না, হোয়াইটই হবে, আমি জাস্ট দেখানোর জন্য বাড়াইলাম। আচ্ছা, এই যে ফুটারের ভিতর দিয়ে দিলাম। তো ফুটারের ভিতরে আমরা যে কন্টেইনার ব্যবহার করছিলাম 990 পিক্সেলের, সেইটা আবার ফুটারের ভিতরেও ব্যবহার করব। এই যে ফুটার, তার ভিতর কন্টেইনার, তাহলে আমি লেখাটা সেন্টারাইজ করতে পারবো। এই যে রিলোড করি, দেখেন এইখানে ছিল লেখাটা, এই সেন্টারে চলে আসছে অলরেডি, যেরকমটা বিক্রয়.কমে আসছে। তো বিক্রয়.কমে দেখেন 1টা 2টা 3টা 4টা, বাম পাশে মোট 5টা সেকশন আছে এখানে, মোট 5টা সেকশন আছে এখানে। তো আমি এই সেকশন গুলো একবারে করে দিচ্ছি, আমি আলাদা আলাদা ভাবে করলাম না। তা আমি একটা সেকশন, আমি নতুন একটা ডিভিশন নেই, সেটা দিয়ে করি, বেটার হয়। ডিভিশন শুরু আছে শেষ আছে, এটা নাম দিলাম ক্লাস। মাউস স্পিকার সবাই কাইন্ডলি একটু অফ করে নেন। ফুটার আইটেম, ফুটার আইটেম নাম দিলাম, জাস্ট ফুটার আইটেম নাম দিলাম। এর ভিতরে আমি ইউজ করলাম ওএল, অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট, ইউএল। তার ভিতরে লি, আমরা এটা সবাই এর সাথে পরিচিত। দিলাম অ্যাবাউট, তারপর দিলাম লিয়ের ট্যাগটা ক্লোজ করা হয়নি, স্ল্যাশ দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তারপরে দিলাম এটাকে রিপোর্ট। অ্যাঙ্কর করে দিলে ভালো হতো না এই সাথেই একসাথে? হ্যাঁ, দিলে হয়তো, আমরা যে আমি এই অ্যাঙ্কর তো পারবো, আমরা পারবো না তা তো না। আমি দেখাচ্ছি, আমি এখানে যে কোনো কিছু শো করাইতে পারবো, আমি লেআউটটা বেসিক্যালি দেখাচ্ছি। আচ্ছা, ফুটার আইটেম, তার ভিতরে এইটা ফুটার আইটেম নামে কোন ক্লাস করা হয়েছে, কিন্তু নাম দেওয়া হয়েছে, ক্লাস করা হয় নাই। আমি এখানে একটা ক্লাস করে নেই। আচ্ছা, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড, ডিমো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম।
ফুটার আইটেম। এবার আমি এই ফুটার আইটেমের আরো একটা ফুটার আইটেম নিই। ফুটার আইটেম তো একটা হবে না, আরো অনেকগুলো থাকবে, দুইটা নিলাম। হ্যাঁ, আমি কিন্তু মাউথ স্পিকার কাইন্ডলি সবাই একটু অফ করে নেন। আচ্ছা দেখেন, আমি ফুটার আইটেম একটা, ফুটার আইটেম দুইটা, আমি একই ডিভিশন তিনটা কপি করলাম, এই যে তিনটা। কারণ আমি এখানে এগুলো চেঞ্জ করে দিব পরে, জাস্ট বোঝানোর জন্য। ফুটার আইটেম 1 2 3 একই ক্লাস। আচ্ছা এবার আমি সেভ করি, এটাকে রিলোড করি। এই যে রিলোড, দেখেন সব পর আসছে, সব পর আসছে, কারণ আমি এখন তো সিএসএস বসাই নেই। আমি এবার ইনস্পেক্টে দিলাম, এই যে ফুটার ভিতর ফুটার আইটেম, এই যে এবার ফুটার আইটেমের ভিতরে আমি এক একটা করে সিএসএস অ্যাড করি। ফার্স্টে ফ্লয়েড লেফট দিয়ে দিই, ফ্লয়েড লেফট দেওয়ার সাথে সাথে দেখেন সব পরপর চলে আসছে অলরেডি। যেহেতু ফ্লয়েড দিলে আমি পরপর শো করতে পারবো, ফ্লয়েড লেফট দিয়ে দিলাম। এবার যা কিছু আমি ইউজ করি, আমি একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন পরিবর্তনটা। এই যে লাল রঙের ব্যাকগ্রাউন্ড দিলাম। এবার দিলাম ভিতরে পেডি 20 পিক্সেল, এই যে 20 পিক্সেল হলো। মার্জিন 2 পিক্সেল, এই যে 2 পিক্সেল মার্জিন দিয়েছি, দেখেন তিনটা আলাদা আলাদা ডিভিশন কিন্তু চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন আপনি। আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড উঠাই দিব। ফন্ট সাইজ 23 পিক্সেল, বা আপনি কম বেশি করে নেন, আপনি এটুকু পরে আপনি পারবেন। লিস্ট স্টাইল, এটা সরাসরি এইভাবে দিলে কাজ করবে না, এইটার সাথে মানে এই যে ডটটাকে যদি আমি হাইড করতে চাই, লিস্ট স্টাইল নান করে দেওয়া যায়। তো এটা মানে সরাসরি ডিভিশনে দিলে হবে না, লিস্টে দিতে হবে। আচ্ছা দেখ, আমি তাহলে দিলাম না। আচ্ছা হয়ে গেছে আমার। আমি এখানে আরো একটা ডিভিশন যদি বাড়াইতে চাই, হাইট যদি বাড়াইতে চাই, ওয়াইড যদি বাড়াইতে চাই, এগুলো করে নিতে পারবো। ওয়াইড 200 পিক্সেল, এই দেখেন 200 পিক্সেল, এই আমি ডিফাইন করে দিতে পারবো। আমি আরো একটা ডিভিশন এখানে ক্রিয়েট করব, সেজন্য আমি ফাঁকা রাখলাম। আচ্ছা এই টোটাল ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ব্যাকগ্রাউন্ড বাদে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড থাক আপাতত, বুঝে নি আগে। লিস্ট স্টাইল লাগবে না, এটা বাদ দিয়ে দিই। আচ্ছা নিলাম ফুটার আইটেম, সিএসএস টা বসায় দিলাম। ফুটার আইটেম আছে তিনটা, আমি আরো একটা বাড়াই। ফুটার আইটেম আরো একটা নতুন কপি করে পেস্ট, এই যে ফুটার আইটেম। এবার রিলোড করি, দেখেন আমি তিনটা অপশন পাবো, তিনটা সেকশন পাবো, যেটা বিক্রয়.কম যেরকম আছে। বিক্রয়.কম এই সেকশনটা একটু বড়, তারপরে এই সেকশন গুলো সমান সমান। তো আমি এই যে করে নিলাম। এবার আমি সেকশনটাকে আলাদা আলাদা যদি করতে চাই, আমি করে নিতে পারবো। আমরা কি যা দেখানো হলো আজকে, ততটুকু কি আমরা বুঝতে পারছি সবাই লেআউটটা? এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে এইটুকু আমি বুঝি নাই, আমি রিসোর্সটা দিয়ে দিব আপনাদের। কারো কোনো কোয়েশ্চেন কি আছে? হাবিব ভাই, হাবিবুর রহমান ভাই, জি বলেন। বলছে আপনি আরেকটু ওই যে ল্যাপটপ এবং ওই যে মোবাইল এবং ট্যাবের যে স্ক্রিন নিয়ে কথা বলছিলেন, যে হোয়াইট হাইট নিয়ে, এটা একটু কাইন্ডলি আরেকটু বুঝায় বলেন জিনিসটা আসলে। মোবাইলের জিনিসটা আমি বলি, আমি এটা কিন্তু এখন দেখাবো না, এটা দেখাবো কত নম্বর ক্লাস আমি বলি। আমরা দেখেন 7 নম্বর ক্লাস, তারপরে 9 নম্বর, মানে আসলে 9 নম্বর না, আমরা তো একসাথে দুটো ক্লাস করতেছি। তো রেসপন্সিভটা আমরা দেখবো যে হচ্ছে এইখানে দেখবো। এইসব ক্লাসে আমাদের রেসপন্সিভের জন্য আলাদা ক্লাস হবে, আমি সেইখানে আপনাদের টোটাল জিনিসটা দেখাই দেবো। রেসপন্সিভের ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা কি সেটা একটু বুঝাই আপনাদের। আমার স্ক্রিন তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন আসছে, এটা কিন্তু কম্পিউটারে খুব সুন্দর শো করছে, স্মুথ কম্পিউটারে শো করছে। বাট এটা কি মোবাইলে কাজ করবে কিনা, এটা একটা ব্যাপার। দেখেন আমি ইনস্পেক্ট দেওয়ার পর বাম সাইডে দেখেন, খেয়াল করে দেখেন একটা মোবাইলের আইকন আছে, এই যে মোবাইলের আইকন। আমি এটা ক্লিক করলাম, এই ওয়েবসাইটটা মোবাইল ভার্সনে চলে আসলো, এই যে রেসপন্সিভ। তা আমি এখানে দিলাম মোটো জিপি, মানে মোবাইল বা গ্যালাক্সি S5, ক্লিক করলাম। দেখেন এই ওয়েবসাইটে গ্যালাক্সি S5 এরকম আসবে। তো গ্যালাক্সি S5 এরকম আসলে কিন্তু এটাকে সুন্দর লাগবে না, দেখতে সুন্দর লাগবে না। এই যে বিক্রয়.কম, এই যে আছে দেখেন টোটাল ওয়েবসাইট কিন্তু সেম একই ওয়েবসাইট। আমি মোবাইল ভার্সনে চলে গেলাম, এই যে গ্যালাক্সি S4, দেখেন। এবার আমি এটাকে রিলোড দিই, দেখেন টোটাল ওয়েবসাইটে চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। দেখেন পাশে ছোট্ট করে বাটন আসছে, চ্যাটটা আছে এরকম, কিন্তু আগে কি এরকম ছিল? আগে অনেক অপশন ছিল, অনেক মেনু ছিল। তো এটা কিন্তু অটোমেটিক মোবাইলের মতো হয়ে গেল। এটা এখন মোবাইলে যেরকম ওপেন হবে সেরকম চলে আসছে। আমি এখানে মোবাইল ক্লিক করার সাথে সাথে
এইটা হচ্ছে আপনার রেসপন্সিভ। যখন মোবাইলে ওপেন হবে মোবাইলের মতো দেখাবে। আমি যদি মোবাইলে এত অপশন রাখি সে কিভাবে বুঝবে? বুঝতেই পারবে না। মোবাইলে ছোট্ট একটা অপশন রাখছে, ক্লিক করলে সে পাশে ছোট্ট একটা অপশন অল অ্যাড সব আছে, কিন্তু দেখেন যা বলছিলাম সবই কিন্তু আছে, কিন্তু ছোট্ট একটা বাটনের ভিতরে। এইটা হচ্ছে রেসপন্সিভ। যখন ডেস্কটপে শো করবে একরকম, মোবাইলে একই ওয়েবসাইট, এক এক জায়গায় এক এক রকম। তো আশা করি বুঝতে পারছেন। রেসপন্সিভের কিছু টুলস আমি আপনাদের শিখাবো, এগুলো অনেক বিস্তারিত ব্যাপার, রিসার্চের ব্যাপার আছে। আমরা W3 স্কুল সেখানে রিসার্চ করতে পারি, স্ট্যাক ওভারফ্লো এখানে রিসার্চ করতে পারি, গিট হাব আছে এখানে করতে পারি। তা আমরা নিজেরাই একটা রিসোর্সের বানাবো আমরা, যেটা ওয়েব টেস্টার নামে যেটা আছে, ওইখানেও এরকম অনেক রিসোর্স আপনারা পাবেন। ক্লিয়ার হয়েছেন ভাইয়া? ক্লিয়ার হয়েছেন? ধন্যবাদ। জি। আমিন আর ভাই, কারো জি বলেন। আমিন ভাই, ওই যে আপনি ফার্স্টে যে লেআউটটা দেখালেন পেইন্টে, ওইটা জি। আমি ফার্স্টে দেখতে পারি না, আমি একটু পরে জয়েন করছি, তো এটা কি আরেকবার বোঝানো যাবে? হ্যাঁ, এই লেআউটটা আমরা অলরেডি বাস্তবায়ন করেও ফেলছি। দেখেন এই লেআউটটাই ফার্স্টে একটা সেটা হেডার ছিল, দেখতে পাচ্ছি। এই যে হেডার, নিচে ফুটার, তারপরে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে লেফট সাইড কন্টেইনার, ডান পাশে সাইড বার। এখানে হাইট অনেক বড়, আমি তো এখানে তেমন কিছু অ্যাড করি নাই, জাস্ট এইটুকু অ্যাড করা। এই যে দেখেন, এই যে হেডার, এই যে কন্টেইনার, আমি কন্টেইনারের ভিতরে ব্রেক ইউজ করি। এই যে কন্টেইনার লেফট, এখানে ব্রেক ইউজ করি, মানে শুধু শুধু ফাঁকা দেই, তাহলে আপনি আরো বুঝতে পারবেন। এই যে ব্রেক, অনেক ব্রেক দিলাম, তাহলে কি হচ্ছে? এটা কিন্তু বড় হচ্ছে, দেখেন এটা ওভারফ্লো বেশি, সাইজ বড় হয়ে গেছে, তো মার্জিন দিয়ে করা হয়েছে সেজন্য ওভারফ্লো বেশি হয়ে গেছে। তো পজিশন দিয়ে করলে এটা আবার কোনো ব্যাপার না, আমি পজিশন দিয়ে করে নেক্সট ক্লাসে পজিশন দিয়ে করে দেখাবো আপনাদের। তো আমি এরকম যখন আরো কন্টেইনার দিব তখন এটা কিন্তু আরো নিচের দিকে বাড়বে, যেমন বিক্রয় আরো নিচের দিকে বাড়তেছে। এরকম বাড়ার পরেই কিন্তু আস্তে আস্তে নতুন করে আরো কন্টেন্ট রেডি হবে, নিচে পরপর আসতে থাকবে। ওয়েবসাইটে কিন্তু অনেক বড়, দেখেন এই যে অনেক বড়, বোঝা যায় না কিন্তু আসলে অনেক বড়, নিচের দিকে অনেক বেশি বড়। তা আমরা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, এইটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? একটা প্রশ্ন আছে দাদা। জি বলেন। আরেকটা প্রশ্ন আছে, বলেন। যে সিমেন্টিক এলিমেন্টস যেগুলো আছে এগুলা কি আমরা ইউজ করব? আরো অনেক ধরনের এলিমেন্ট আছে, আমি তার ভিতরে ওয়েবসাইট করতে গেলে যে আইটেম গুলো লাগবে আমি সবই মোটামুটি দেখাই দিব বা টাচ করবো, আপনাদের সমস্যা নেই। আচ্ছা, না আমি একটু প্র্যাকটিস করছিলাম তো, যে W3 স্কুলের এখানে দেখলাম যে সিমেন্টিক এলিমেন্ট যেগুলো আছে এগুলা ওরা বলতেছে ইউজ করার ব্যাপারে। এটা আমি আপনাদের সাথে একটু কনফার্ম হতে চাই যে ইউজ করা এটা কতটুকু ফ্রুটফুল হবে। যেমন এটা নাকি এসইওর মতো, মানে এসইওর সুবিধা হয়, সার্চ ইঞ্জিনের নাকি সুবিধা হয় যে পেজটাকে খুঁজে বের করার জন্য কোনটা আর্টিকেল, কি কোনটা কি হেডার, হ্যাঁ, কোনটা ফুটার। কি আমাকে দুই একটা ট্যাগ বলেন তো। যেমন যে হেডার, ফুটার, তারপরে সাইড বারের জন্য এসাইড, আর্টিকেল, তারপরে আপনার আরো কিছু ডিটেইলস আছে, সামারি। আচ্ছা আচ্ছা বলি, এই অ্যাসাইড, হেডার, ফুটার এগুলো আগে ব্যবহার করা হইতো, এখন এগুলো ব্যবহার করা হয় না। আপনি যেটা বলতেছেন এই এসইও ট্রিক্সটা আগে কাজ করতো, কিন্তু এখন এসইও ট্রিক্স এইসব কোনো ম্যাটার না, ঠিক আমাকে আছে? ডিপ দিয়ে ডাইরেক্ট করে ফেললে হবে? ক্লিপ দিয়ে করতে পারবেন সরাসরি, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। কি এসইও ব্যাপারে, এসইওর হেডের ভিতরে স্পেশাল কিছু ব্যাপার আছে। আমরা ওয়েব ডিজাইন যারা করি তারা বেসিক্যালি কিন্তু মানে এসইওর কনসেপ্টটা পরে মাথায় নেই, আগে মাথায় নেই না, কিন্তু আমরা চাইলে এটা আগে নিতে পারি। কারণ এসইও ওয়েব ডিজাইনের কাজ থেকে কিন্তু এসইওটা শুরু হয়, হ্যালো একজন ওয়েব ডিজাইনের থেকেই এসইওর কাজটা হ্যালো, শুরু। জি শুনতে পাচ্ছি। জি আর আমি কারো কোনো শুনতে কোয়েশ্চেন পাচ্ছিলাম আছে? না। জি আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? ভাই আমি নোটপ্যাডের মেনু বারটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, এটা কি কোনটা কি কাজ দেখা দিলে খুব ভালো হতো। এখানে উপরে যে মেনু বার গুলো, জি মানে নোটপ্যাডের মধ্যে অনেকগুলো মেনু দেখা যাচ্ছে উপরের দিকে, এগুলা মানে হ্যাঁ এইখানে বেসিক্যালি আমাদের কাজ খুব জানি বেশি তবে লাগে না। সবগুলোর কাজ তেমন জানি না। না না সব বেশি আমিও সবকিছুর ব্যবহার জানি না। এখানে আমার লাগে ইনকোডিংটা লাগে, ল্যাঙ্গুয়েজটা লাগে, এই দুটো আমি বেসিক্যালি ব্যবহার করি। আর এখানে প্লাগইনের কিছু ব্যবহার আছে, থিমের কিছু ব্যবহার, এই বাদে আমি এখানে আর কোনো ব্যবহার করি না। যেমন ইনকোডিং এর ভিতরে ইনকোডিং ইউটিএফ 8, ইউটিএফ বম, ইউনিকোড এনএসআই, এটা ওয়েব ডেভেলপমেন্ট করতে লাগে কোনো পেজকে ইউটিএফ করা, এর আমাদের এখন মাথায় নেওয়ার দরকার নেই, আমার মনে হয় না এটা লাগবে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা লাগতে পারে। যত পদে ল্যাঙ্গুয়েজ আছে সব, এই যে এটা কোন ধরনের ডকুমেন্ট, এটা এইচটিএমএল, তো অনেক সময় সমস্যা হলে এই যে এইচটিএমএল দেখেন, এটা এইচটিএমএল সিলেক্ট করা আছে, বাস আমি এটা দিলাম, এইচটিএমএল না, এটা হচ্ছে
পিএসপির কোড, এই যে পিএসপি, এই যে এটা পিএসপি ডকুমেন্ট হিসাবে এখন চিনবে। বাট এটা তো অলরেডি এক্সটেনশন থেকে আসে, এগুলো কিছু করা লাগবে না। আমার মনে হয় না এখানে আপনার লাগবে এরকম কোনো এলিমেন্ট এখানে আছে, কারণ আমি এতদিন করছি আমি কোনো স্পেশাল অপশন পাই নাই যেটা আমার লাগতে পারে। ভাইয়া অনেকে দেখা যায় যে কিছু কিছু সেভ করে রাখা যায় নোটপ্যাডের মধ্যে, ইয়ের মধ্যে ওটা একটা ইয়াদের মানে যে কোনো একটা কিছু কল করলে ওই পুরা যেটা চলে আসে, মানে একটা বাটন ক্লিক করলে সব অনেকগুলো চলে আসে, এরকম একটা অপশন মনে হয় আছে। তো কিরকম আমি কল বুঝাইতে করলে? পারি আপনাকে। না, যেমন সেটাই আমি বুঝতে পারি নাই। জি, মানে আমি বলছি যে ধরেন আমি লিখবো একটা প্যারাগ্রাফ লিখবো, ঠিক আছে? এই হ্যাঁ, হ্যাঁ। প্যারাগ্রাফটার একটা শর্ট নেম লিখলে ইন্টারপ্রেস করলে ওটা পুরো চলে আসে ও এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এইটা তো নোটপ্যাড, হ্যাঁ এটা এটা প্লাগইন থেকে আসে, এটা প্লাগইন অটো কমপ্লিট বলে এটাকে, ঠিক যে আছে? আমি এটা হ্যাঁ, একটু হ্যাঁ। ইয়েতে জানতে চাচ্ছি। অটো কমপ্লিট, আমি অটো কমপ্লিট যাতে আপনারা না করতে পারেন সেই জন্য আমি নোটপ্যাডে আনছি আপনাদের, যাতে আপনারা অটো কমপ্লিট না করতে পারেন। আমি যদি আপনি চাইতাম আপনি অটো কমপ্লিট করবেন, তাহলে আমি আপনাকে ব্র্যাকেট দিয়ে শিখাইতাম। তো আমি এটা কেন করলাম, এটা কিন্তু আপনাদের ভালোর জন্য করলাম। এখন জি, যদি ভালোর অনেক, জন্য প্র্যাকটিস করা হইতো না। জি, আপনি যেটা জি জি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। জি জি, এটা এইটার জন্য আমি অটো কমপ্লিটের আমি প্লাগইন ব্যক্তিগতভাবে আমি ইউজ করি না, কারণ আমি কষ্ট করে হলেও লিখি, তাতে আমার কিছু দেখেন আমরা তারপরে অনেক হেল্প কিন্তু আমাকে করে। আমি এখানে এখানে কিন্তু অনেক কিছু আমাকে অটোমেটিক, আমি লিখবো স্ট্রং, দেখেন আমাকে এসটি লেখার সাথে সাথে এই যে এসটিআর আমার কিন্তু দেখাচ্ছে কি কি আছে এর ভিতরে, অনেক কিছু আমাকে হেল্প অলরেডি করতেছে। অটো কমপ্লিট কিন্তু আছে এর ভিতরে। তারপরে আমি বলবো আপনি এটা করবেন না, কেন করবেন না? আপনি যখন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হবেন, আমি আবারও বলি, আপনি প্রফেশনাল ওয়েব ডিজাইনার, আপনাকে কিন্তু কেউ একজন একটা সরাসরি ওয়েবসাইটে সি প্যানেল দিল সেখানে কাজ করতে হবে, ওইখানে কিন্তু কোনো অটো কমপ্লিটের সুযোগ নাই। আপনি সরাসরি সি প্যানেলে করলেন। আমরা যে ক্লাউড সার্ভারে কাজ করি, কিচ্ছু না একদম, এটা তো নোটপ্যাড, এই নোটপ্যাডও না, কি নোটপ্যাড আমি দেখাই আপনাদের, মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। নর্মাল যে নোটপ্যাড ওপেন উইথ, এই যে একদম নর্মাল যে নোটপ্যাডে থাকি ওই রকম লেখা আসে, কালার নাই, কোনো কিছু নাই, বুঝতে পারবে না এখানে কোনটা আর ট্যাগ কোনটা অ্যাট্রিবিউট বোঝার উপায় নাই। ওইসব সেকশনে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনি একদম জিরো হয়ে যাবেন যদি আপনি অটো কমপ্লিট দিয়ে কাজ করেন। বুঝতে পারছেন? কোডের কনসেপ্ট নেন, এরপর আপনি যদি অটো কমপ্লিট হয় ওটা আপনার জন্য বোনাস। জি, আচ্ছা আমরা যখন ভাই আমরা তো একটা কাজ করতেছি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যে আমরা বাইরের কাজ করে দিব এরকম ফাইবার আপওয়ার্কের কাজ করবে, তবে তারা যে আমাদের কাজ দেবে তাদের কাজটা কি আমরা এই নোটপ্যাড গুলোতে করবো নাকি অন্য কোথাও সার্ভারে গিয়ে করতে হবে? আচ্ছা আমি বলি, আমি এখন পর্যন্ত কত ওয়েবসাইটের কাজ করছি আমার মনে নাই, আমি কত দেশের কাজ করছি সেগুলো আমার মনে নাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর, জি, আমেরিকা, স্বাভাবিক। এগুলো এই টাইপের কাজ আমি করছি। তা আমি আমার দুনিয়ার যত কাজ আছে, আমি শুরুতে ড্রিম ওয়েভার সফটওয়্যারটা ব্যবহার করতাম, কিন্তু ড্রিম ওয়েভার সফটওয়্যারটা লোড নিতে অনেক সময় নিত, ক্রাশ করতে অনেক সময়। এরপর থেকে আমি শুরু করছি নোটপ্যাড। এখন পর্যন্ত আমার এই যে দেখেন, এই যে আমাদের ইন্ডেক্স শিখাচ্ছি, এই বাদে দেখেন আমার কতগুলো লাইন ওপেন করা রয়েছে, এগুলো হয়তো আমি পরে দেখবো। তো এইগুলো সব আমি নোটপ্যাড দিয়েই করি। এইটা আপনার ব্যক্তিগত রুচি যে আপনি কোনটা দিয়ে করবেন। সাবলাইম টেক্সটে ব্যবহার করতে পারেন আপনারা পরে, এখন না, এটা কোডটা বোঝার পরে। না সাবলাইম ভাইয়া, টেক্সট, মানে আমরা এখান থেকে ওয়েবসাইটটা কমপ্লিট করে এই জি পুরো ফোল্ডার সিএসএস এবং ইমেজ যাই থাকুক এটার মধ্যে এইচটিএমএল থাকুক, এই পুরো ফোল্ডারটা কি সার্ভারের সাথে অ্যাড করে দিলে ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে এরকম? হ্যাঁ, জি জি জি, আমি এই যে সাইটটা করতেছি এই সাইটটাই এখন যদি আমি এই অবস্থায় সার্ভারে আপলোড করে দিই তাহলে এইরকমই আসবে। আপনাদের সার্ভারের সাথে পরিচিত করে দেওয়ার জন্যই কিন্তু আমি এই সাইটটা ক্রিয়েট করছি, এই যে ওয়েব টেস্টার। এই যে ওয়েব টেস্টার, এটার আরো নতুন আপগ্রেড ভার্সন আসবে, সেই ভার্সনে আপনারা সরাসরি ওয়েবসাইটই বানাইতে পারবেন। একটা ওয়েবসাইট দেখেন, এই যে অনেক ধরনের, এই যে আপনারা সার্ভার সাথে পরিচয় হবেন, এই জন্য এটা করা হয়েছে। আনসারউদ্দিন 207 নম্বর ব্যাচ, সে একটা রেজিস্ট্রেশন ফর্ম জমা দিচ্ছে, দেখি কি করছে সে। এই ভিউতে ক্লিক করেন, সে কিন্তু সরাসরি সার্ভারে আপলোড করছে, এই যে রেজিস্ট্রেশন ফর্ম এইটা সে করছে। আচ্ছা, গ্রাফিক ডিজাইন মাফিউল আলম, এই যে আমি ভিউতে ক্লিক করি, সে এই সাইন আপ ফর্মটা করছে। এগুলো দেখতে পারবো বলে এটা কিন্তু নরমাল না, এটা কিন্তু আপনার সি প্যানেলেই আপলোড হয়েছে। আপনি এখানে আপলোড করতেছেন মানে কি, এটা সি প্যানেলে আপলোড হচ্ছে। এখানে এডিট করতেছেন আপনি মানে কি, এটা কিন্তু এডিট করতেছেন সরাসরি সার্ভারে এডিট করতেছেন। এই যে দুইটা ফাইল আছে, একটা এইচটিএমএল একটা সিএসএস, আমি এডিট করি, এই যে দেখেন এই যে ফাইলটা আসলো, এটা কোথা থেকে, আমি কিন্তু সরাসরি সার্ভারে এডিট করতেছি। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার আমরা কন্টিনিউ করব। আজকে যেটা করলাম, যে ডিজাইনটা করলাম, একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন।
জি ওই আমরা তো বেশ কয়েকটা কন্টেনার দেখলাম বা ক্লাস দেখলাম যে আমরা ফ্লোট করলাম লেফট বা রাইট, তো জি আসলে কোন মানে আমরা যখন ডান দিকে অপশন নিতে যাবো তখন ফ্লোট রাইট করব এবং লেফটে আনতে চাইলে লেফট করবো এরকম। হ্যাঁ এইরকম, কিন্তু আমি যে ডান দিকে আনার জন্য সবসময় লেফট ইউজ করবো তাও কিন্তু না। দেখেন এটার কথা ধরেন, আমি ফ্লোট লেফট দিছি, পরপর সব বাম সাইডে শো করছে, তা আমি ডান সাইডে শো করার জন্য যে ফ্লোট রাইট দেবো, হ্যাঁ এটা একটা মেথড, বাট আমি কিন্তু ফ্লোট লেফট দিয়েও ডান সাইডে শো করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, একটা দুইটা তিনটা কন্টেন্ট সবকটাই ফ্লোট লেফট, তা আমি কি করলাম, এইটাও ফ্লোট লেফট, অল অ্যাডসও ফ্লোট লেফট, কিন্তু এইটাকে বলে দিলাম হাইট 50%, মানে 50%, এটাকে বলে দিলাম 50%, তাহলে এটা কিন্তু এই অর্ধেক জুড়ে শো করবে, অল অ্যাড্রেসটা ডান পাশে অর্ধেক জুড়ে শো করবে। তো ফ্লোট লেফট দিয়েও কিন্তু চাইলে রাইটে শো করা যায়, এটা কোনো ব্যাপার না। হাইট বলে দিলাম দুইটা সাইড, এটা 50 পিক্সেল 50%, এটা 50%, একটা লেফটে শো করলো, একটা রাইটে শো করলো, কিন্তু ফ্লোট দুইটাই লেফট, এটাও পসিবল। বুঝতে পারছেন? আর ওভারফ্লো কখন ব্যবহার করে তাহলে? ওভারফ্লো তখন ব্যবহার করা হয়, যেমন এখানে কিছু ডিভিশন, এখানে কিছু লেখা আছে, এই লেখাটা বাড়তে 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 এই টোটাল ডিভিশনের বাইরে চলে গেল, এইটা বাইরে চলে গেলে তখন ব্যবহার করা হয় ওভারফ্লো। ওভারফ্লো হিডেন যদি দেই, বাইরের যেটা আছে শো করবে না, ওটা ওভারফ্লো হিডেন দিলে আমি চাইলে ডিভিশনটা ফিক্স করে দিলাম, ওভারফ্লো যাই আসুক হাইটটা অটোমেটিক ওই ডিভিশনটা ওভারফ্লো অনুযায়ী হবে, এইটা করতে চাইলে ওভারফ্লো ইউজ করা হয়। আর অনেক ব্যাপার আছে। আচ্ছা ভাই একটা কোশ্চেন করতে হবে লাস্ট। জি বলেন। আচ্ছা আমরা যারা ওয়েব ডিজাইনার ঠিক আছে তারা কি আপনার কমপ্লিট ওয়েবসাইটে করে দিবে নাকি আপনার ওই ওয়েবসাইট ডিজাইনারের হাত থেকে করা যাওয়ার পরে ওই ডেভেলপারের কাজ আছে এখানে? একজন ওয়েব ডিজাইনার যদি 100% ডিজাইন করেও দেয়, তারপরেও একজন ডেভেলপারের ওটা করতে হয়। অনেক খুঁটিনাটি ব্যাপার আছে, যেমন একজন ওয়েব ডিজাইন কিন্তু একটা ওয়েবসাইটের টেমপ্লেট যদি অন পেজ টেমপ্লেট হয়, তাহলে একটা পেজের ভিতরে আপনার সবকিছু থাকবে। বা যদি একটা ফুল ওয়েবসাইট টেমপ্লেট করে দেয়, তাহলে তার ভিতর কমন কিছু পেজ থাকতে হবে, যেমন অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ, রিপোর্ট পেজ, লগ ইন পেজ, রেজিস্টার পেজ, এগুলো সব কিন্তু আলাদা হবে। আমরা যদি একটা টোটাল ওয়েবসাইটে একটা টেমপ্লেট রেডি করতে চাই, তাহলে এখানে আমার একটা বাটন রাখতে হবে লগ ইন, ক্লিক করলে আপনি এখানে নতুন একটা ফাইল, যেমন আমাদের কিন্তু আছে অলরেডি এই যে রেজিস্টার, এরকম রেজিস্টার পেজ থাকবে, লগ ইন পেজ থাকবে, কন্টাক্ট আমি পেজ। আমি এই যে আমি আপনার কাছ থেকে এই জিনিসটা বুঝতে চাচ্ছিলাম যে আমরা যখন কাজ পাবো অথবা কেউ কোনো বায়ার যখন আমাদের কাজ দিবে তখন কি আমরা এই হোম বাটন ক্লিক করলে অথবা এল অর্স না আমি বলি, অল আমি বলি ওয়েব ডিজাইনের কাজ কিরকম হতে পারে। সাপোজ এই কাজ যে আপনাকে ওয়েবসাইট করতে হবে তাও নাও হতে পারে, আপনাকে একটা পেজও ক্রিয়েট করতে বলতে পারে, বা এরকম একজন ওয়েবসাইট বললো যে আমি একটা ওয়েবসাইট করতে চাই। এখন ওয়েবসাইট যে শুধুমাত্র ওয়েব ডিজাইন দিয়ে করে তা কিন্তু না, ওয়ার্ডপ্রেস দিয়ে করা পসিবল, ওয়ার্ডপ্রেস বাদে জুমলা দিয়ে করা পসিবল, আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে। আমরা যেটা করতেছি এটা হচ্ছে একদম র এইচটিএমএল, পিওর এইচটিএমএল এবং সিএসএস। তা আপনাকে যদি কেউ বলে যে আমার একটা স্ট্যাটিক ওয়েবসাইট কিন্তু অনেক পদের হতে পারে। আমি ফার্স্ট ক্লাসে আপনাদের বলছিলাম স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। আমরা যেটা করতেছি এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, এর যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো আমরা ম্যানুয়ালি ইনপুট করতেছি। কিন্তু যদি ডাইনামিক ওয়েবসাইট হয় তাহলে প্রত্যেকটা কন্টেন্ট অটোমেটিক আসবে, আমার কিছু করা লাগবে না। আর ডাইনামিক ওয়েবসাইট করতে গেলে 100% আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট জানতে হবে। তো আপনাকে কোনো বায়ার এসে বললো, তার কনসেপ্টটা বলবে আপনাকে যে স্যার আমি এরকম একটা ওয়েবসাইট বানাইতে চাই, যে এই ওয়েবসাইটটা এরকম থাকবে, যেমন এই যে লেআউটটা আপনাদের দিলাম, এরকম লেআউট বললো, যেখানে হেডার থাকবে, হেডারে এখানে লগ ইন বাটন, এখানে লোগো থাকবে, এখানে থাকবে আপলোড ইওর ফর্ম, তারপরে সাইড বারে এখানে আজকের ডেট গুলো থাকবে, ক্যালেন্ডার থাকবে, ফুটারে আমার মোবাইল নাম্বার থাকবে, কোম্পানির নাম থাকবে, ঠিকানাটা থাকবে। এই সব তো সে আপনাকে বলে দিবে। যদি এরকম সাইট হয় তাহলে আপনার ওই কনসেপ্টের উপর আগাইতে হবে। আবার আপনাকে বললো আমি একটা ই কমার্স সাইট করবো, হ্যাঁ তাহলে তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা পসিবল, আপনার ডিজাইনও করা লাগবে না। বা আমরা যে ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট করি, এই একটা এইচটিএমএল সাইট করার পরে এই এইচটিএমএল সাইটটাকে ওয়ার্ডপ্রেসে ডেভেলপমেন্ট করতে হয়। এই প্রথমে এইচটিএমএল করতে হয়। যতগুলো ওয়ার্ডপ্রেস থিম আপনারা দেখেন, যারা ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত, যত ওয়ার্ডপ্রেসের থিম দেখেন সেটা কোনো না কোনো ওয়েব ডিজাইনার আগে ডিজাইন করছে, করার পর সেই ডিজাইনটাকে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করা হয়েছে। আগে ডিজাইন করতে হবে, কেউ না কেউ করবে, আপনার মতো কেউ না কেউ ওয়েব ডিজাইন করবে, তারপরে পরের কাজ পরে। না ভাই বুঝতে জি পারছেন? সেটা সেটা বুঝতে পারছি, তবে
ডিজাইনারের কাজটা কি, এই যে আপনাদেরকে পোস্ট অ্যাডে ক্লিক করলে ওটার মধ্যে আরেকটা পেজ আসবে, ওটা কি ডিজাইনারের কাজ? অল হ্যাঁ অ্যাডসে এটা, ক্লিক হ্যাঁ করলে জি জি জি, এটা এটাও ওয়েব ডিজাইনের কাজ, ওয়েব এটা ডিজাইনের ওটা একটা কি কাজ। ডিজাইনারের কাজ? হ্যাঁ এটাও ডিজাইনের কাজ। ও আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে ফুল ফুল ওয়েবসাইটটা করে দেওয়া ডিজাইনারের কাজ, বাকি স্কুটিনেটিভ হ্যাঁ হ্যাঁ বিষয়গুলো ওগুলো ডেভেলপার হ্যাঁ, করবে। আপনি এখানে এখানে সাপোজ আমি এখানে কিন্তু দেখেন অল এডস দিলাম, অল এডস না, আমি এখানে অল এডস এর জায়গায় দিলাম রেজিস্টার REGISTER .html। আমার কিন্তু এই নামে পেজ আছে, অলরেডি করা আছে। তো আমি এখানে অল এডস এ নাম দিলাম রেজিস্টার, ক্লিক করলে কি হলো, রেজিস্টার পেজে চলে গেল। এটা কিন্তু HTML দিয়ে আমি করে দিলাম। এবার এই জিনিসটা টোটাল আবার লগইন থাকবে, কন্টাক্ট থাকবে, তারপর অল অ্যাড, সিঙ্গেল পেজ থাকবে, ব্লক পেজ থাকবে। আচ্ছা মাউথ স্পিকার একটু কাইন্ড অফ করে নিন প্লিজ। এইসব করছেন, করার পরে যখন ওয়েব ডেভেলপারের হাতে দিবেন, সেইটাকে আরো প্রাণবন্ত করবে। আমি এখানে রেজিস্টার ফর্ম আসতেছে, কিন্তু ক্লিক করলে কি কিছু হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। এই হওয়াটার কাজ হচ্ছে ওয়েব ডেভেলপারের। বুঝতে পারছেন? যেমন এই ফর্মের রেজিস্ট্রেশন ফর্মের যে ডেটাগুলো তো জি নিশ্চয়ই কোনো একটা জায়গায় জমা হবে, সেটা কি হুম, অ্যাক্সেসে ডেটাবেস সেটা ফাইলে? সেটা আমি বুঝি না, সেটা কোথায় জমা হবে? আচ্ছা আমি বলি আপনাদের, আমরা এখানে যে কাজগুলো করি, আহ আমরা ওয়েবসাইটে যত কাজগুলো করি, সেটা কোনো না কোনো সার্ভারে জমা করতে হবে। আর সার্ভারে জমা করার জন্য দুই ধরনের সার্ভার আছে, এখন বেসিক্যালি ব্যবহার করা হয়। একটা হলে MS SQL, আর একটা হচ্ছে মাই SQL। এই দুই ধরনের SQL সার্ভারে ব্যবহার করা হয়। আমি এখন মাথায় নিয়েন না, আমি দেখি আমার এখানে কি জ্যাম্প ইনস্টল করা আছে, একটু দেখে নিই। আমার এখানে জ্যাম্প ইনস্টল করা, আচ্ছা নেক্সট ক্লাসে যদি জ্যাম্প ইনস্টল করা থাকে আমি দেখাইতেই পারতাম। দুইটা সার্ভার আছে, এই সার্ভারে টেবিল ক্রিয়েট করতে হয়। যারা ডেভেলপার তারা টেবিল ক্রিয়েট করে, যে সাপোজ এখানে কি কি ফর্ম আছে, দেখেন এই ফর্মে আছে কি, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, নাম্বার, ডেট অফ বার্থ। এই নাম অনুযায়ী সে যা যা রাখতে চায় সেই অনুযায়ী টেবিল ক্রিয়েট করবে। একটা টেবিলের নাম থাকে ইউজার নেম, আরেকটা থাকবে পাসওয়ার্ড, ইমেল, নাম্বার। এবার যখনই সাবমিট ক্লিক করা হবে, যে কয়টা ইনফরমেশন এখানে আছে ওইখানেও ততগুলো ঘর আছে, সেই ঘরের ভিতর এগুলো জমা হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি এটাই জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যালো, জি জি, আচ্ছা ভাইয়া, আমাদের পরবর্তী ক্লাস কি ঠিক 9টা থেকে শুরু হবে নাকি 8টা থেকে শুরু হবে? আমাদের ক্লাস সব সময় 9টা থেকেই শুরু হবে, রোজার কারণে আমরা একটু পিছাইছিলাম 20 মিনিট। এখন 9টা থেকেই ক্লাস শুরু হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আরো কন্টিনিউ করব। আচ্ছা ওয়াইড ভাই এখন কানেক্ট হয়েছেন কিনা আমি জানি না। আচ্ছা, আমাদের সোর্স ফাইলটা দিয়ে দিবেন আজকে প্লিজ। আচ্ছা সোর্স ফাইলটা আমি অনেক সময় হয় কি, আগের ক্লাসে আমি দিছিলাম, এটা কোনো কারণে আসে নাই, ওই যে ফেসবুকে HTML ফাইল অনেক সময় ব্লক করে দেয়। আচ্ছা আমি এখনই টোটালটাকে কম্প্রেস করে দিয়ে দিচ্ছি আপনাদের, জিপ ফাইল করে মেসেঞ্জারে আমিন দিয়ে ভাই, দিচ্ছি। জি একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বিক্রয়.com এ যে এই ইয়াটা আছে, ম্যাপটা আছে, হুম তো ওই ম্যাপটা আমি ইন্সপেক্ট করে দেখলাম যে এখানে অনেকগুলা সংখ্যা, কোড টোড লেখা আছে। হ্যাঁ হ্যাঁ আমি বলি, হ্যাঁ জি, এইখানে আমি আগের ক্লাসে বলছিলাম না আগে আপনাদের বলা হয়নি এটা। বিক্রয়.com এই যে আইকন গুলো দেখতে পাচ্ছেন, এই আইকন গুলো আমরা কিন্তু ইমেজ ট্যাগের মাধ্যমে আনি, ইমেজ ট্যাগের মাধ্যমে, এইগুলো সব ইমেজ ট্যাগ দিয়ে আনা। বাট এইগুলো কিন্তু আরো অনেক আইকন দিয়ে আনা পসিবল, যেমন ফন্ট অসম। যেমন আমরা কিন্তু আমাদের শিডিউলে কিন্তু ফন্ট অসম আছে, এই যে ফন্ট অসম। আমরা নেক্সট ক্লাসে এটা করলাম 3 4 5 নম্বর ক্লাসে কিন্তু আমরা ফন্ট অসম, মানে নেক্সট ক্লাসে আমরা ফন্ট অসম আইকন শিখবো, যে এই সে সুন্দর সুন্দর আইকন গুলো যেমন এই যে ইউজার একটা আইকন, চ্যাটের একটা আইকন, এগুলো কিভাবে আনে। কিন্তু এখানে যে ম্যাপটা, এইগুলো কিন্তু ইমেজ থেকেও আসে নাই, কোনো আইকন থেকেও আসে নাই, এটা আসছে ক্যানভাস থেকে। ওয়েব ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো ক্যানভাস। ক্যানভাস কিন্তু এই ড্রয়িং করি যে ক্যানভাস, সেই ক্যানভাসই এখানে ড্রয়িং করে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা যায়, তারপর সেইটাকে ভিজুয়ালি শো করা যায়, এটাকে বলা হয় ক্যানভাস। SVG, আপনি W3 তে সার্চ করলে পারবেন SVG, এটা একটা ট্যাগ নেম SVG। এইটার ভিতরে ড্রয়িং শো করা যায়, বিভিন্ন ড্রয়িং করে, এই ম্যাপটা কিন্তু ড্রয়িং করা হয়েছে ভার্চুয়ালি ক্যানভাসে। আচ্ছা SVGও HTML ক্যানভাসে করা হয়েছে, ওখানে বিভিন্ন কোড লাগে। আমরা কিন্তু যদি ক্যানভাস শিখতে যাই তাহলে আমাদের সময় লাগবে আরো 2 মাস, তো এইটা আমাদের দরকার নাই। কিন্তু আমি যদি এই ম্যাপটা চাই, এই ম্যাপটার রিসোর্স আমার কাছে আছে। এই ম্যাপটা আমি কিছু কোড আছে, জাস্ট আপনাদের দিয়ে দিব, আপনি ওইটা আপনার ওয়েবসাইটে যেখানে দিবেন এই ম্যাপটা চলে আসবে।
আমার কাছে Okay. রিসোর্স আছে, আপনি Thank লাগলে you. আমার কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে? দিয়ে দিন লাগবেই তো অবশ্যই, যেহেতু শিখছি অবশ্যই তো লাগবে এখন এক জায়গায় না এক জায়গায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার একটা সাইট দেখাই, আমি দেখাইছিলাম কিনা আপনাদের খেয়াল নাই। আমি দেখিয়েছিলেন ভাড়া বাড়ি? দেখাইছিলাম, জি জি, ভাড়া বাড়ি না, ভাড়া বাজার। জি ও ভাড়া বাজার। জি জি জি। না দেখান, সুন্দর হয়েছে, ভালো হয়েছে সাইটটা দেখছি হ্যাঁ, আমরা। ওই সাইটটার ভিতরে আমার এই রিসোর্স সব এগুলো সব ব্যবহার করা আছে, তো আপনারা দরকার হলে ওইখানেও আইডিয়া নিতে পারেন যদি কেউ চান, ঠিক আছে? জি, জি, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।